ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে? এবিটিএ টেস্ট পেপার ২০২৫ এবং ২৬। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ। মাধ্যমিকের স্টুডেন্টের জন্য একটা সুখবর রয়েছে। আমাদের এই প্ল্যাটফর্মেই কিন্তু আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত সলিউশন পরপর নিয়ে আসবো। যেমন আজকে আমি তোমাদের যে পার্টটা সলিউশন করিয়ে দেব সেটা হলো বীজগণিতের সমাধান পর্ব ১। অর্থাৎ এখানে আমি ১ নম্বর স্কুল থেকে ১০ নম্বর স্কুল পর্যন্ত যত বীজগণিতের শর্ট কোয়েশ্চেন আছে ১ দাগ, ২ দাগ, ৩ দাগ এবং ৪ দাগের প্রত্যেকটি অঙ্ক করিয়ে দেব এবিটিএ টেস্ট পেপার থেকে। ওকে? চলো তাহলে আর অপেক্ষা কিসের? আমাদের যে বন্ধুরা রয়েছো তাদের জন্য অবশ্যই এটা কিন্তু একটা সুখবর। তোমার যারা আরো বন্ধুরা রয়েছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং একসঙ্গে সবাই কিন্তু আমরা শিখব। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে? পেজ নাম্বার সমেত আমি কিন্তু তোমাদের বলব। পেজ নাম্বার দেখো। ফার্স্ট পেজ নাম্বার ১৮, পেজ নাম্বার ১৮ এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার ১৮ বের করবে এবং সেখানে ১ দাগের ২ নম্বরে তোমরা এই কোশ্চেনটা কিন্তু পাবে। তোমাদের ১ দাগে একটি কোশ্চেন থাকবে, ১ দাগে একটি কোশ্চেন থাকবে, ২ দাগে সেখানেও একটি কোশ্চেন থাকবে, ৩ দাগ সেখানেও কিন্তু একটি কোশ্চেন থাকবে এবং ৪ দাগ সেখানে কিন্তু ২টি কোশ্চেন থাকবে। অর্থাৎ মোট কতগুলো কোশ্চেন থাকছে তোমাদের? মোট থাকছে কোশ্চেন নাম্বার ২, ৩, ৪, ৫। ৫ টি কোশ্চেন থাকছে। এখানে কিন্তু একেকটা প্রশ্নের মান ২ করে, অর্থাৎ ২ গুণ ২ = ৪ আর এগুলো সব ১ করে। তাহলে ১, ২, ৩ আর ৪ ৭। মোট ৭ মার্ক কিন্তু একেকটা স্কুলে থাকবে শর্ট কোয়েশ্চেন শুধুমাত্র বীজগণিত থেকে। এই বীজগণিতই কিন্তু আমরা শিখব এবিটিএ টেস্ট পেপারের ১ম স্কুল অর্থাৎ পেজ নাম্বার ১৮ ১ এর ২ দাগটা সবাই বের করে নেবে। বের করা হয়ে গেছে। তো দেখো এখানে কি কোশ্চেন বলেছে? বলেছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে নিচের কোনটা সঠিক হবে? বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমরা কি জানি? নিরূপকের মান কিন্তু 0 হয়। যেখানে নিরূপক মানে কত? নিরূপক মানে b² - 4ac, এটাকে কিন্তু নিরূপক বলা হয়। আর নিরূপক = 0 হলে তবে কিন্তু বীজদ্বয় সমান হয়। তাহলে এই জায়গা থেকে আমি কি বলতে পারি? যে b² = 4ac হবে। আমি উত্তরের দিকে তাকিয়ে দেখছি এরকম কোনো জিনিস বলে দেওয়া নেই। তাহলে শুধুমাত্র 4 এ দিয়ে যদি আমি একে ভাগ করে দিই b²/4 এ, এটাই কিন্তু সির সঙ্গে সমান হচ্ছে। দেখো এই জিনিসটাই কিন্তু আমাদের এই যে ডি নম্বর অপশন অর্থাৎ এই জায়গা বলে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের ১ নম্বর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার কিন্তু উত্তর হলো এটা। তাহলে এগিয়ে যাবো, এর পরবর্তী কি কোশ্চেন এখানে দিয়ে দেওয়া আছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা এখানে রয়েছে সেই কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা রয়েছে ২ দাগের ২ দাগ। ২ দাগের ২ দাগে কি বলেছে? একটি দ্বিঘাত সমীকরণের কি দুটি বীজই এক হলে সমীকরণটি কত হবে? একটা দ্বিঘাত সমীকরণ যার দুখানা বীজই কিন্তু এক বলে দেওয়া আছে। তাহলে দুটো বীজ যদি এক হয় তাহলে তার সমীকরণটা কি হবে? আরে ভাই বীজ যদি এক হয় তাহলে x = ১ লেখা যাবে। আরেকটা ক্ষেত্রেও x = ১ লেখা যাবে, যাবে তো? তাহলে আমাদের দেখো বীজ যদি এক হয়, দুখানা বীজই কিন্তু বলে দেওয়া আছে কত? ১,১। তাহলে দুটো বীজ যদি আমাদের জানা থাকে নিশ্চয়ই আমরা সমীকরণ বের করতে পারবো। কোন লজিক অনুযায়ী? আমরা জানি কোন সমীকরণ লিখতে হলে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। তাহলে সেখান থেকে বলা যায় x² মাইনাস 2x প্লাস 1 = 0। তাহলে এটাই হলো আমাদের সেই সমীকরণ যে সমীকরণের দুটো বীজ হলো ১। পরিষ্কার? তাহলে এটা কিন্তু ছিল আমাদের শূন্যস্থান পূরণে। এগিয়ে যাব পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে। পরের কোশ্চেনটা কি রয়েছে একটু দেখে নেবে। ৪ নম্বর যে আমাদের ৩ নম্বর যে কোশ্চেন রয়েছে ৩ নম্বর কোশ্চেনের ২ দাগে কি বলেছে? সত্য মিথ্যা। A ভ্যারাইজ B এবং B ভ্যারাইজ C হলে এটা কি সত্য নাকি মিথ্যা আমাদের জিজ্ঞাসা করেছে। আমরা একটু বিচার করে দেখি। A ভ্যারিয়েশন B, এখান থেকে বলা যায় A = একটা ধ্রুবক সংখ্যা ইনটু B, যেখানে ধ্রুবক সংখ্যা কিন্তু 0 হতে পারবে না অর্থাৎ k1 ≠ 0। এবং ডান দিকে যেটা বলে দেওয়া আছে বি ভ্যারিয়েশন সি, সেটাকে বলা হয় বি ভ্যারিয়েশন সি। অতএব আমি বলতে পারি বি ইজুগাল টু কে টু ইন্টু সি, কে টু ইন্টু সি। তাহলে এখন কে ওয়ান কে টু কিন্তু নট ইকুয়াল টু জিরো, আমাদের বলেছে এ প্লাস বি এর মান। তাহলে আমি লিখছি এ প্লাস বি। এ প্লাস বি মানে এখানে রয়েছে কি কে ওয়ান ইন্টু বি রয়েছে এখানে, আর এখানে রয়েছে কি প্লাস বি মানে হচ্ছে কে টু ইন্টু সি। পরিষ্কার হলো কথাটা? তাহলে এখন আমাদের বলেছে এই জায়গাটিতে
যে এ প্লাস বি যদি আমি দেখছি তাহলে ডান দিকে দেখতে পাচ্ছি যে কি রয়েছে, বিও রয়েছে, সিও রয়েছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি বি আর সি দুটোর সঙ্গেই ও সমানুপাতি রয়েছে। কিন্তু প্রশ্নে বলেছে এ প্লাস বি সির সঙ্গে সমানুপাতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি, এইদিকে বিও রয়েছে, সিও রয়েছে। তাহলে কিন্তু কখনোই এই কথা বলা যেতে পারে না যে এ প্লাস বি সেটা সির সঙ্গে সমানুপাতি হবে। শুধুমাত্র সি কিন্তু এখানে থাকছে না। তাহলে এরা কিন্তু মিথ্যা কথা বলেছে। কি বলেছে? মিথ্যা কথা। ওকে? তাহলে এটা হলো মিথ্যা। এর পরের যে প্রশ্নটা রয়েছে সেটার দিকে এগিয়ে যাব তাহলে আমরা। পরবর্তী প্রশ্নটা একটু দেখে নেবে সবাই। এর পরের প্রশ্ন রয়েছে আমাদের ৪ দাগের ৩ দাগ। ৪ দাগের ৩ দাগে কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান নির্ণয় করো। এখানে বীজদ্বয়ের সমষ্টি কত বলা আছে? 0। ওকে? তাহলে বীজদ্বয়ের সমষ্টি আগে বের করতে হলে আমাকে সমস্ত রাশিমালা একদিকে নিয়ে আসতে হবে। এই যে লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু রয়েছে কে ভিতরে গুণ করলে 2কে এক্স, কে ভিতরে গুণ করলে মাইনাস কে। সব সংখ্যা যদি একদিকে নিয়ে আসি তাহলে পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2কে এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এইটাকে যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন নেব, তাহলে এখানে পড়ে থাকে 1 আর এখানে পড়ে থাকে 2কে, আর ডান দিকে পড়ে থাকে এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এখন বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি কথার অর্থ কি? মাইনাস বি বাই এ। তাহলে আমরা এই জায়গায় লিখছি বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি। সেই বীজদ্বয়ের সমষ্টি বের করার রুলটা কি? সেটা হলো মাইনাস বি বাই এ। বি কোনটা? সেকেন্ড টার্ম। তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, আর এখানে রয়েছে 1 প্লাস 2কে বাই এ। এ মানে এখানে কিন্তু রয়েছে 1। এই বীজদ্বয়ের সমষ্টিটা কত বলে দেওয়া আছে? বীজদ্বয়ের সমষ্টি 0, 0। বীজদ্বয়ের সমষ্টি যদি 0 হয় তাহলে আমরা এটা ইকুয়াল টু ইজিলি 0 লিখতে পারবো। তাই জন্য আমরা লিখছি অতএব 1 প্লাস 2কে ইকুয়াল টু 0। সেখান থেকে 2কে ইকুয়াল টু মাইনাস 1, সেখান থেকে কে ইকুয়াল টু মাইনাস 1/2। এটাই হলো আমাদের কে এর মান। তাহলে 4 দাগে 3 দাগে কিন্তু এই প্রশ্নটা দিয়ে দেওয়া আছে। এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। একদম কিন্তু সময় নষ্ট করব না। দ্রুত গতিতে আমি সমাধান করিয়ে দেব। তোমরা প্রয়োজনে ভিডিওটা থামিয়ে নেবে। ভিডিওটা থামিয়ে সেখানে তোমরা দেখে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে। আমি রিপিট করার চেষ্টা করব। কিন্তু আমি স্পিডে করানোর চেষ্টা করব। যাদের ব্রেন আরো বেশি ফাস্ট রয়েছে তারা উপর থেকে স্পিডটা বাড়িয়ে নাও। উপরে স্পিড বাড়ানোর অপশন কিন্তু রয়েছে। দেখো এরপরে রয়েছে আমাদের ৪ দাগের ৫ দাগ। ৪ দাগের ৫ দাগে কি বলেছে? এত এবং এত এর মধ্যে কোনটি বড়? যদি বড় আর ছোট বের করতে হয়, তাহলে আমি যে লজিক বলছি সেই লজিকটা দেখবে, এর মাধ্যমে কিন্তু বড় আর ছোট তোমরা বের করতে পারবে। এবং এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো এই জায়গায় রয়েছে আমাদের √5 প্লাস √3, এই একটা রাশিমালা, আর ডান দিকে আমি লিখি তাহলে তুমি বুঝতে পারবে ভালো করে। √6 প্লাস √2 এই আরেকটা রাশিমালা। এর হোল স্কোয়ার করছি। হোল স্কোয়ার করলে এ প্লাস বি, তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার, √5 এর স্কোয়ার করলে 5 হয়। প্লাস বি স্কোয়ার 3 হয়। প্লাস 2 ইন্টু এবি, এবি করলে পরে হয় √15, 3 5 15। তাহলে আমি দেখতে পাচ্ছি 8 প্লাস 2 √15 এটা পড়ে রয়েছে। কমপ্লিট। ডান দিকেও যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এখানেও এ স্কোয়ার করলে 6, বি স্কোয়ার করলে 2, প্লাস 2 ইন্টু এবি করলে 6 দুগুণ 12 হলো। 6 আর 2 যোগ করলে হয় 8 প্লাস 2 √12। পরিষ্কার? তাহলে দেখো এর প্রথম সংখ্যাটা 8 রয়েছে, এরও প্রথম সংখ্যাটা 8 রয়েছে। এর এই জায়গা রয়েছে 2, এর এই জায়গাও রয়েছে 2। এই জায়গা রয়েছে 15, এই জায়গা রয়েছে 12। তাহলে বড় কোনটা হলো? নিশ্চয়ই এই 15টাই বড়। তাহলে 15 যদি বড় হয় তাহলে নিশ্চয়ই এটা বড় হবে। সেজন্য আমরা ভাষাটা লিখব কি? যে যেহেতু √15 গ্রেটার দ্যান √12, অতএব আমি বলতে পারি কি √5 প্লাস √3 এটাও বড় হবে কার থেকে? √6 প্লাস √2 থেকে। এই হলো একদম পারফেক্ট অ্যান্সার লেখার নিয়ম। বোঝা গেছে তো? তাহলে এটাই ছিল কিন্তু আমাদের প্রথম যে স্কুলটা 18 নম্বর পেজ, সেই 18 নম্বর পেজের যে কটা অঙ্ক রয়েছে এমসিকিউ বা আমাদের ছোট কোশ্চেন বীজগণিত থেকে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। নোট লিখে নেবে দ্রুত গতিতে। প্রয়োজনে আমি বলছি ভিডিওটা থামিয়ে নাও। সময় নষ্ট করবে না কিন্তু। চলে যাব এর পরের যে স্কুলটা রয়েছে বিটিএ টেস্ট পেপারের, সেই পরের স্কুলটা আমরা একটু দেখে নিচ্ছি। পরের স্কুল কি রয়েছে? দেখো পরবর্তী স্কুলটা এখানে রয়েছে পেজ নাম্বার 53 বের করবে। কত? পেজ নাম্বার 53।
বের করে নাও দ্রুত গতিতে পেজ নাম্বার 53। দেখো 53 র যে এক দাগের ২ নম্বর কোয়েশ্চেন বলেছে এ, বি, সি, ডি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সত্য নয়? এই অঙ্ক কিন্তু মোটেও ১ মার্কের অঙ্ক না। এই অঙ্ক যদি আমাকে করতে হয়, আমাকে এখন সে বড়, বড় সমস্ত কিছু সমাধান করতে হবে। যেটা তোমাদের অনুপাত, সমানুপাতে দেখবে এই সমস্ত প্রমাণগুলো কিন্তু রয়েছে। আমাকে জিজ্ঞাসা করেছে কোনটি সত্য নয়? আমি সাধারণ লজিকে দেখে যেটা বুঝতে পারছি, যদি আমি এই জায়গায় গুণ করি এ আর এ, তাহলে এখানে একটা, দুটো হলো আর এখানে একটা, ৩ টে অর্থাৎ ৩ টে চলরাশি এখানে রয়েছে। কিন্তু এই জায়গাটিতে দেখো দুখানা রয়েছে, দুখানা রয়েছে, দুখানা। আমি যদি এই জায়গায় গুণ করি প্রত্যেকটা জায়গায় ৩ টে করে চলরাশি পাবো আর এই জায়গায় ২ টো করে চলরাশি রয়েছে। তাহলে একমাত্র ইনভ্যালিড ইকুয়েশন এখানেই রয়েছে। তাছাড়া বাদবাকি তুমি দেখো এই জায়গায় ২ টো রয়েছে, এই জায়গায় ২ টো রয়েছে। ২ টো ২ টো গুণ করলে ৪ টে হয়। এই জায়গায় ২ টো রয়েছে তার স্কয়ার রয়েছে। তাহলে এই জায়গায় ৪ টে হচ্ছে। এই জায়গায় দেখো ভাঙালে আমি দুটোই পাবো কিন্তু। ভাঙালে আমি দুটোই পাবো। দুটোই পাবো। যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করছি। এই জায়গাও দেখো ভাঙালে আমি দুটোই পাবো। তাহলে আমার একমাত্র এইটাই ইনভ্যালিড রয়েছে। তাহলে এটাই কিন্তু হতে পারে না। ওটাই কিন্তু উত্তর হবে। এটা মনে রেখে দিও। এটা মনে রেখে দিও যে যুক্তিটা আমি বললাম সেই যুক্তিতেও কিন্তু তোমরা মনে রেখে দিতে পারো। ওকে? তাহলে এগিয়ে যাবো এর পরের যে কোয়েশ্চেনটা রয়েছে। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? পরবর্তী প্রশ্নটা রয়েছে ৮ দাগে। ৮ দাগে কি বলেছে? এটা একটা ভেদ থেকে সম্পর্ক দিয়েছে। ভেদের অঙ্ক বলেছে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলো হলো এটা। তাহলে এক্স আর ওয়াই কোন ভেদে আছে? মনে পড়ে? যখন ক্লাস করেছিলে তোমরা এইরকম অঙ্ক কিন্তু শিখেছিলে। এক্স আর ওয়াই হয় সরল বেঁধে থাকবে নইলে ব্যস্তবাদী থাকবে। আমি একটু বুঝিয়ে দিই। এক্স ভ্যারিয়েশন যদি ওয়াই হয় সেখান থেকে এক্স ইজুগাল টু কে ওয়াই বলা যাবে। তার মানে এক্স বাই ওয়াই ইজুগাল টু কে বলা যাবে। এই কথাটার গভীর অর্থটা কি? যদি দুটো সংখ্যার ভাগফল ধ্রুবক সংখ্যা হয় তাহলে তারা সরল ভেদে রয়েছে। কোন ভেদে রয়েছে? সরল ভেদে। আর যদি এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে থেকে এক্স ভেরিয়েশন 1/y, তাহলে আমি বলতে পারি এক্স ইজুগাল টু কে বাই ওয়াই, কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই ইজুগাল টু কে। তার মানে কি যদি গুণফল ধ্রুবক হয় তাহলে তারা ব্যস্ত ভেদে রয়েছে। গুণফল ধ্রুবক হলে তারা কোন ভেদে রয়েছে? ব্যস্ত ভেদে। তাহলে তুমি ডাইরেক্টলি এই সংখ্যাগুলো হয় গুণ করে দেখবে নইলে ভাগ করে দেখবে। যদি গুণ করে ধ্রুবক হয়ে যায় তাহলে তারা ব্যস্ত ভেদে আছে। আর ভাগ করে ধ্রুবক হয়ে গেলে তারা সরল ভেদে রয়েছে। সবথেকে সহজ অঙ্ক বা সবথেকে সহজ নিয়ম হলো এটা। তাহলে আমি এই দুটো গুণ করার চেষ্টা করছি। ৫ গুণ ১০। ৫ গুণ ১০ যদি আমি করি ৫০ পাবো। খুব ভালো কথা। এই দুটো গুণ করছি আমি। ৪ গুণ ১২.৫। এটা যদি গুণ করি ৪ ৫ ২০ শূন্য হাতে থেকে ২, ৪ দুগুণ ৮ আর ২ ১০ এর শূন্য হাতে থেকে ১, ৪ ওকে ৪ আর একে ৫। তাহলে এটাও পেলাম কত? ৫০। যদি তৃতীয়টা গুণ করি ২৫ গুণ ২ সেটা তো দেখতেই পাচ্ছি ২৫ গুণ ২ মানে কত হচ্ছে? ৫০। আর চতুর্থটা যদি আমি গুণ করি ৮ গুণ 6.25, তাহলে এটা গুণ করলে ৫ ৮ ৪০ এর শূন্য হাতে থেকে আমাদের কত? হাতে থেকে আমাদের ৪, ৮ দুগুণ ১৬ আর ৪ ২০ শূন্য হাতে থেকে ২, ৪ ৬ টা ৪৮ আর ২ হয় ৫০। তাহলে এখানেও কত পেলাম? আমরা ৫০, কারণ দশমিকের পরে শূন্যগুলো তো কাউন্ট করা হয় না। তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা সংখ্যা গুণ করে একটা ফিক্সড সংখ্যা ৫০, ৫০, ৫০, ৫০ একটা ধ্রুবক সংখ্যা পেয়েছি। তাহলে গুণ করে ধ্রুবক সংখ্যা হলে তারা আসলে কোন ভেদে থাকে? ব্যস্ত ভেদে। তাহলে শূন্য স্থানে কি হবে? ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদে রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এটা ছিল কিন্তু আমাদের যে দ্বিতীয় স্কুল, সেই দ্বিতীয় স্কুলের ২ দাগের ২ নম্বর কোয়েশ্চেন। এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কি কোয়েশ্চেনটা রয়েছে? দেখো পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হলো ৩ দাগের ২ দাগ। ৩ দাগের ২ দাগে কি বলেছে? একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। এটা সত্য নাকি মিথ্যা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে একটা যদি দ্বিঘাত সমীকরণ হয় সেই দ্বিঘাত সমীকরণের বীজ আলফা আর বিটা হলে, আলফা একটা বীজ আর বিটা একটা বীজ হলে এই বীজগুলো কেমন ক্যারেক্টার হতে পারে সেটাই আমি একটু বুঝিয়ে দিই। দেখো যদি আলফা আর বিটা বীজ হয় তাহলে বীজ দুটি অবশ্যই বাস্তব হতে পারে। দুটি বীজই বাস্তব হতে পারে। ক্লিয়ার? এটা একটা কন্ডিশন হতে পারে। ২ নম্বর কন্ডিশন কি হতে পারে? দুটি অবাস্তব হতে পারে। দুটি অবাস্তব হতে পারে। ক্লিয়ার? আর কখনোই কিন্তু এটা হতে পারে না যে একটা বাস্তব হবে, একটি বাস্তব, বাস্তব আর আরেকটি অবাস্তব। এটা কিন্তু কখনোই হতে পারে না। অবাস্তব। কারণ তোমরা যদি একটু গভীরভাবে ভাবার চেষ্টা করো
যদি কোনো সময় দেখো যে এক্স ইজুকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই নিচে রয়েছে টু, ভিতরের রাশিমালা যদি আমাদের মাইনাস আসে তাহলে অবাস্তব হয়ে যাবে। তাহলে মাইনাস যদি আসে প্লাস করলে সেটাও অবাস্তব, আবার যদি মাইনাস করি সেটাও অবাস্তব। তাহলে অবাস্তব সংখ্যা কিন্তু কনজুগেট আকারে থাকে, অর্থাৎ অনুবন্ধী আকারে থাকে অবাস্তব রাশিমালাগুলো। বুঝা গেছে? কোনো সমীকরণের একটি বীজ যদি অবাস্তব হয় তাহলে তার অপর বীজ অবশ্যই অবাস্তব হবে। আর একটি বীজ যদি বাস্তব হয় অপরটাও কিন্তু অবশ্যই বাস্তবই হবে। ক্লিয়ার? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মনে রাখতে হবে। কোন কোন কন্ডিশন? হয় দুটো বীজ বাস্তব হতে পারে, নইলে দুটো বীজ অবাস্তব হতে পারে। একটা বীজ বাস্তব, একটা বীজ অবাস্তব কখনোই হতে পারে না। তাহলে ওরা কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলেছে। মিথ্যাবাদী ওরা কিন্তু একটা মিথ্যা কথা বলেছে এটা। যে একটা বীজ বাস্তব, অপর বীজ অবাস্তব এরকম হতে পারে না। এগিয়ে যাব এরপরে ৪ দাগের যে কোশ্চেনটা রয়েছে, দেখো ৪ নম্বরে কোশ্চেন রয়েছে কি? A:B, C:D হলে দেখাও যে এইটাও কিন্তু সমানুপাতিতে ওরা রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। কি দিয়ে দিয়েছে? A:B, তাহলে A:B এই সমানুপাতির পরিবর্তে ইজুগাল টু দিতে পারি আমরা C:D। এখান থেকে বলতে পারি A/B ইজুগাল টু C/D। এই অনুপাতটাকে আমি একটা ধ্রুবক সংখ্যা k ধরে নিলাম। যেখানে k নট ইকুয়াল টু 0, ধ্রুবক। এই নোটগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে ধ্রুবক। ওকে? এইটা মানেও আমি ধ্রুবক বলতে পারি তাহলে A/B = K, সেখান থেকে A=B কে এটা বলা যেতে পারে। সেম ভাবে C/D = K আর C=D কে বলা যেতে পারে। কি বলা যেতে পারে না? কোন দিকে মন রয়েছে? এদিকে তাকাও আগে। তাহলে এই যে আমার যে রাশিমালা রয়েছে এইটা নিয়ে আমি এবার এই জায়গায় যাওয়ার চেষ্টা করব। ওকে? তাহলে আমি এই জায়গায় এখন এক, এক করে মান বসানোর চেষ্টা করব। কি বলেছে? কোন জায়গায়? এই জায়গায় লিখি এখন। এই জায়গায় এখন এখন কি বলেছে? বলেছে A মাইনাস বি ইস টু বি, আর এই ডবল ইস টুর পরিবর্তে ইজুগাল টু সেটা হলো সি মাইনাস ডি ইস টু ডি। তাহলে এলএইচএস আর আরএইচএস ধরে আমি এটাকে ভাঙানোর চেষ্টা করছি। তাহলে আমি এই জায়গায় দেখছি এলএইচএস, এলএইচএস এ কি রয়েছে? A মাইনাস বি ইস টু বি। এই সাইডেই লিখি, একদম ফাঁকা জায়গায় লিখি। ওই যে অত ভেজাল করতে হবে না। এলএইচএস। এলএইচএস কি রয়েছে? এ মাইনাস বি ইস টু, এই জায়গায় রয়েছে শুধুমাত্র বি। দেখো এই জায়গা এর মান কত পেয়েছি? এর মান কিন্তু আমরা পেয়েছি বি কে। তাহলে ওই বি কেটা এই জায়গায় আমি বসিয়ে দিলাম। এই যে বি কে মাইনাস বি ইস টু বি। তাহলে এই টোটাল জায়গা থেকে বি আমরা বাদ দিয়ে দিতে পারি। পরে থেকে কে মাইনাস ওয়ান ইস টু ওয়ান। এটা এলএইচএস এ পেলাম। আরএইচএস এ যদি আমরা সেম রাশিমালা পাই তাহলেই বলে দিতে পারি যে ওটা সমানুপাতিতে রয়েছে বা প্রমাণটা হয়ে যাবে। আরএইচএস এ কি রয়েছে? আরএইচএস এ রয়েছে সি মাইনাস ডি ইস টু এখানে রয়েছে ডি। সির মান কত পেয়েছি আমরা? সির মান পেয়েছি আমরা কিন্তু ডি কে। তাই সির জায়গায় আমরা ডি কে বসিয়ে দিলাম। ডি কে মাইনাস ডি ইস টু এখানে রইল ডি। সব জায়গা থেকে ডি যদি বাদ দিয়ে দিই কে মাইনাস ওয়ান ইস টু ওয়ান। তাহলে এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস প্রুভড হয়ে গেল। তাহলে এরপরে লিখব কি? অতএব এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস প্রমাণিত। খতম। বোঝা গেল? এত মজার জিনিস ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স মানে আসলেই একটা মজা, আর কিচ্ছু না। কোনো ম্যাজিক এখানে নেই। ম্যাজিকের মালিকও তুমি হতে পারো যদি তুমি বুঝতে পারো। তাহলে লোককে ম্যাজিক দেখাতে পারবে। ওকে? তাহলে ৪ দাগে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা আমি দেখব। আমি কিন্তু সাইডে যখন দাঁড়াবো তখন তোমরা নোট করে নেবে ভিডিও বন্ধ করে একদম। দেখো এই জায়গায় রয়েছে আমাদের ৪ এর ৪ দাগ। কি বলেছে? যদি এটা হয় তবে দেখাও যে এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এটা হয় তবে দেখাও যে ax² - bx + c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা এবং বিটা। আচ্ছা, বীজদ্বয় আলফা এবং বিটা শুধু এইটুকু বলে দেওয়া আছে। তাহলে আলফা বিটার পরিচয় কোথায় দিয়ে দেওয়া আছে? বলেছে যদি b³ - 3abc/a³ হয় তবে দেখাও যে এত ইজ ইকুয়াল টু 0 যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। আচ্ছা, এই প্রশ্নটা না ইনকমপ্লিট আছে। সম্পূর্ণ কমপ্লিট করে এখানে দিয়ে দেওয়া নেই। যাই হোক, প্রশ্নটা আমি যেখান থেকে নিয়েছি প্রশ্নটা অসম্পূর্ণ রয়েছে। সুতরাং এই প্রশ্নটা কিন্তু সমাধান করা সম্ভব নয়। এই যে বীজদ্বয় আলফা ও বিটা, আলফা বিটা কি জিনিস? কি জিনিস? তার মধ্যে কোনো একটা রিলেশন বা কিছু এর সঙ্গে সম্পর্কিত তো বলে দেওয়া থাকতে হবে না? এটা কি বলতে চাইছে সেটাও তো একদম ক্লিয়ার করে দেওয়া নেই। প্রশ্নটা ইনকমপ্লিট রয়েছে। পরবর্তী স্কুলে চলে যাব আমরা। পরবর্তী স্কুল রয়েছে ১ দাগের ২ দাগ।
এই জায়গায় কি বলেছে পেজ নাম্বার 94, কিন্তু পেজ নাম্বার 94 সবাই বের করে নেবে। পরবর্তী স্কুলটা আমরা দেখব এবার। বের করা হয়েছে তো? কি বলেছে? এত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে নিচের কোনটি সত্য হবে? এটা একটু আগে করলাম না? এই যে সেই অঙ্কটাই তো দিয়ে দেওয়া আছে। একদম ১ম স্কুলে এটা করেছিলাম। যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ নিরূপক ইকুয়াল টু 0 হতে হবে। সেখান থেকে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac বলা যাবে। সেখান থেকে এই জায়গা যা দেখতে পাচ্ছি ওটার দিকে একটু তাকাতে হবে। বি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু ac, তার মানে এটাই কিন্তু সঠিক কথা সি। এটা করেছিলাম একদম ১ম স্কুলেই কিন্তু এই অঙ্কটা ছিল। তাই না? তাহলে এগিয়ে যাব পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, পরবর্তী কোশ্চেন কি রয়েছে আমি একটু দেখে নিই। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে পি এর মান কত হলে এত সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না? এই কোশ্চেনটা কিন্তু এই জায়গায় কিছু একটা ছিল যেগুলো ওঠেনি। যাই হোক আমার যা মন বলছে যদি এই জায়গা পি মাইনাস ধরো 2 এরকম কিছু রয়েছে, এখানে এক্স স্কোয়ার রয়েছে, আর এখানে 2 রয়েছে, আর এখানে ধরো 5 রয়েছে ইকুয়াল টু 0। আমি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে বইটা থেকে থাকে সেখানে দেখে তোমরা করে নিতে পারবে। কি বলেছে? পি এর মান কত হলে এত সমীকরণটি দ্বিঘাত হবে না? দ্বিঘাত যদি না হয় এই প্রথমে যে রাশিমালাটা থাকবে সেটাকে সর্বদা 0 করে দেবে। অর্থাৎ p মাইনাস 2 ইকুয়াল টু 0, সেখান থেকে p ইকুয়াল টু 2 কিন্তু বলা যাবে। পরিষ্কার তো? তাহলে এরকম এই প্রশ্নটা এক্সাক্টলি কি আসলে আমি সেটা জানি না। যেটা রয়েছে তোমরা দেখে একটু লিখে নেবে। এগিয়ে যাব পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে। পরবর্তী কোশ্চেন এখানে কি রয়েছে? বলেছে যে এক্স ও ওয়াই ব্যস্ত বেঁধে থাকলে এক্স বাই ওয়াই ধ্রুবক হবে। এটা সত্য কি মিথ্যা? একটু আগে আমি দেখিয়েছিলাম না? যদি এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে থাকে তাহলে সেখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই। সেখান থেকে বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু কে। তাহলে ব্যস্ত ভেদে থাকলে গুণফল ধ্রুবক হয়। ওরা বলেছে ভাগফল ধ্রুবক। তাহলে ওরা কিন্তু মিথ্যাবাদী। মিথ্যা কথা বলেছে। পরিষ্কার? ওরা কিন্তু মিথ্যা কথা বলেছে। এগিয়ে যেতে পারি সামনের দিকে। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে একটু দেখে নেবে। এরপরে রয়েছে আমাদের ৪ দাগের প্রশ্ন। ৪ দাগের প্রশ্নটা দেখো। a/2 b/3 c/4 ইকুয়াল টু যদি এটা হয় তাহলে p এর মান নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে দেখবে আমি কি বলছি, কিভাবে লিখছি প্রত্যেকটা জিনিস ফলো করবে। অঙ্ক যখন এখানে শিখতে এসেছো ফোকাস তোমাকে রাখতে হবে। ফোকাস যদি এদিক ওদিকে চলে যায় তাহলে দেখবে আলো অন্য জায়গাতে চলে গেছে। দেখো এই জায়গায় আমাদের রয়েছে কি a/2, a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4, আর এই জায়গায় রয়েছে কি 2a মাইনাস 3b প্লাস 4c বাই নিচে রয়েছে আমাদের p। এই প্রত্যেকটা রাশিমালার মান আমি একটা কে ধরে নিলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0 কমা ধ্রুবক। এটা আমি ধরে নিলাম, আমার ইচ্ছা হয়েছে তাই আমি ধরে নিয়েছি। তাহলে এইটা ইকুয়াল টু আমি কে বলতে পারি, এটা ইকুয়াল টু ওকে, এটা ইকুয়াল টু ওকে, এটা ইকুয়াল টু ওকে। তাহলে সেই জায়গা থেকে আমি যখন বলতে পারি কি যে a বাই 2 ইকুয়াল টু কে বা a ইকুয়াল টু 2k। অনুরূপে b/3 ইকুয়াল টু কে বা b ইকুয়াল টু 3k। অনুরূপে বলতে পারি c/4 ইকুয়াল টু কে বা c ইকুয়াল টু 4k। অনুরূপে বলতে পারি কি 2a মাইনাস 3b প্লাস 4c বাই নিচে রয়েছে p, সেটা ইকুয়াল টু কে বলতে পারি। তাহলে ওই রাশিমালাটা আর আমার ওই জায়গায় লেখার জায়গা নেই, তাহলে আমি লিখছি যে অতএব 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল টু কি লেখা যাবে p গুণ কে মানে p কে। এইবার যদি বোর্ডের দিকে তোমরা তাকাও তোমরা দেখতে পাবে এর মান 2k, বির মান 3k, সির মান 4k, মানগুলো এই জায়গায় বসিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু এর মান হলো 2k মাইনাস 3 ইন্টু বির মান হলো 3k বসিয়ে দিলাম, প্লাস 4 ইন্টু সির মান হলো 4k ইকুয়াল টু ডান দিকে পড়ে রয়েছে pk। তাহলে এই জায়গায় 2 দুগুণ 4k মাইনাস 9k প্লাস 16k ইকুয়াল টু রইল pk। তাহলে 16 আর 4 20, 20 থেকে 9 চলে গেলে থাকে কত? 20 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 21k ইকুয়াল টু pk। কে কে কেটে দিলাম, কে কে কেটে দিলে থাকে কত? 21 ইকুয়াল টু p। এটাই পির মান আবার কি? তাহলে পির মান বুঝতে পেরেছো? একদম ইজি ভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি এবং অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। লিখে নেবে কিন্তু। এগিয়ে যাব সামনে থেকে দেখো পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে। তাহলে এটা ছিল আমাদের ৪ দাগের ৩ দাগ। ৪ দাগের এবার ৪ দাগ যেটা রয়েছে সেটা কি রয়েছে? 4x² মাইনাস 2x প্লাস p মাইনাস 4 ইকুয়াল টু 0।
সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অনন্যক হলে পির মান কত? অর্থাৎ একটা বীজ অপরটার উল্টো যদি হয় তাহলে পি এর মান কত হবে? এটা আমাদের জিজ্ঞাসা করেছে। দেখো, তাহলে আমি এই জায়গায় যেহেতু ওরা উল্টো বলে দিয়েছে সেজন্য আমি লিখছি যে ধরি একটি বীজ। একটি বীজ, একটি বীজ হলো আলফা, অতএব অপর বীজ, অপর বীজটা হলো অপর বীজ সেটা কত? সেটা হলো 1/α। কেন 1/α আমি ধরলাম? ওরা বলেছে উল্টো সেইজন্য আমি উল্টো ধরেছি। পরিষ্কার তো? তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি এই আলফাটা আমি ধরেছি সবসময় তুমি টার্গেট নেবে যে এই আলফাটা কি করে তাড়ানো যায়? যোগ করলে ও মারা যাবে আলফা নাকি গুণ করলে আলফা মারা যাবে? অঙ্ক করার একটা নির্দিষ্ট লজিক তো হয়। কোনো একটা অঙ্কে তোমাকে কিছু ডেটা দিয়ে দেওয়া আছে, সেই ডেটার মাধ্যমে এনালাইসিস করে তোমাকে একটা সমাধানে পৌঁছাতে হবে। ওই এনালাইসিসটা করাই হলো তোমার বুদ্ধি এবং তোমার ব্রেন যে তুমি কিভাবে অঙ্ক কতটা শিখেছো সেটুকুই কিন্তু এনালাইসিস করা। আমি এখানে আলফা ধরেছি। তাহলে বীজদ্বয়ের যোগফলের মান আমি জানি, বীজদ্বয়ের গুণফলের মান আমি জানি। কেন? বীজদ্বয়ের যোগফল সেটা হলো -b/a আর গুণফল সেটা হলো c/a। তাহলে এই যোগ করলে আলফা মরবে না গুণ করলে আলফা মরবে? তোমরাই বলো। এই যে দেখো আলফা প্লাস 1/α করলে আলফা কি মরে গেল? মরল না। কিন্তু যদি আমি এই জায়গায় গুণ করতাম তাহলে নিশ্চয়ই এটা মরা যেত। তাহলে যোগ করলে আলফা মরবে না গুণ করলে আলফা মরবে সেটাই কিন্তু আমাকে দেখতে হবে। তাহলে আলফা গুণ আলফা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল মানে আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে c/a। c মানে কিন্তু এই জায়গায় x বাদে যে রাশিমালাটা থাকে সেটা মানে হচ্ছে p-4 বাই a। a মানে কত রয়েছে? এখানে ৪ রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আলফা আর আলফা কেটে গেল। ৪ এইদিকে গুণ করলে ৪ p-4 p যদি এইদিকে নিয়ে আসি যোগ হয়ে যাবে ৮ p। এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটি একদম ইজি। ওকে? এটাই ছিল ৪ দাগের ৪ নম্বর কোয়েশ্চেনটা। লিখে নিয়েছো? লিখে নিয়েছো তো? তাহলে এগিয়ে যাবো সামনের দিকে পরবর্তী কোশ্চেন কি রয়েছে? অঙ্ক বুঝতে পারছো তো? অঙ্ক যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কারণ পরবর্তী চ্যাপ্টার খুব দ্রুত আসবে। তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে এটা হচ্ছে পার্ট 1 সলিউশন পর্ব চলছে বীজগণিতের। পার্ট 2 অর্থাৎ 11 নম্বর স্কুল থেকে 20 নম্বর স্কুল খুব দ্রুতই কিন্তু পেয়ে যাবে। এই সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা রেখে দিও। দেখো, এবার রয়েছে আমাদের পরবর্তী যে স্কুলটা রয়েছে সেই স্কুলে আমরা দেখব পেজ নাম্বার ১৩২ সবাই বের করে নেবে। ১৩২ পেজে কি বলেছে? a প্লাস b সেটা হলো √15, a মাইনাস b সেটা হলো √7। তাহলে a ডট b এর মান কত? এটা হচ্ছে প্রশ্নে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা একটু দেখি a ডট b বলেছে। তাহলে শুধুমাত্র a ডট b ক্লাস 7 এ আমরা কিন্তু শিখেছিলাম। ঠিক, একদম ঠিক ক্লাস 7 এই তুমি শিখেছিলে। এবি মানে কি লেখা যায়? এবি মানে লেখা যায় a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার। মনে করে দেখো এবি মানে এটা লেখা যেত। ক্লাস 7 এ বসে শিখেছিলে। তাহলে এই জায়গায় a প্লাস b মানে কত? √15। তাহলে এই যে √15/2 তার স্কোয়ার। a মাইনাস b সেটা কত? √7/2 তার স্কোয়ার। তাহলে 15 এর স্কোয়ার √15 তার স্কোয়ার করলে শুধুমাত্র 15, 2 এর স্কোয়ার করলে 4। √7 তার স্কোয়ার করলে 7, 2 এর স্কোয়ার করলে 4। তাহলে এখানে 4 লসাগু হয়ে গেল 15 মাইনাস 7। 15 থেকে 7 চলে গেলে থেকে 8/4 ভাগ করলে হয় শুধুমাত্র 2। তাহলে অ্যান্সার কোনটা হলো? বি দাগ সঠিক হলো এখানে কিন্তু। দেখলে? অঙ্কটা কি দেখলে? বি দাগ কিন্তু সঠিক হলো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পেরেছো তো? তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে এখানে? পরের প্রশ্ন আমাদের ২ দাগে যেটা রয়েছে, ২ দাগে রয়েছে কোন গোলকের ব্যাসার্ধ আর আয়তন v হলে v ভ্যারাইস কি লেখা যায়? নরমালি কি জানো খুকুমণিরা? v = 4/3 পাই r কিউব। কারণ এটা কি জন্য লেখা যায়? আচ্ছা এটা লিখে দেওয়া হয়ে গেছে। এটা তো পরিমিতির অঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা পরিমিতি হলেও তো এটা ভেদের মধ্যে পড়ছে। তার মানে কি এটা বীজগণিতেরই অঙ্ক। ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে আয়তন মানে আমরা জানি 4/3 পাই আর কিউব। এইটা একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যা যদি আমরা তুলে দিই তাহলে আসে কি? ভ্যারিয়েশন। তাহলে ভি ভ্যারিয়েশন কি হয়ে যাবে? আর কিউব। তাহলে এই জায়গায় কি বসবে? আর কিউব বসবে। পরিষ্কার? পরিষ্কার তো? দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে আমাদের এখন ৩ নম্বর অঙ্কে যেটা রয়েছে ৩ দাগে কি বলেছে? এত সমীকরণের বীজদ্বয় বাস্তব। তার মানে তোমাকে জিজ্ঞাসা করেছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না অবাস্তব হবে? অর্থাৎ সত্য না মিথ্যা সে সমস্ত জিজ্ঞাসা করেছে।
তাহলে বীজদ্বয় নিয়ে গতদিনও আমি তোমাদের যে ক্লাস করিয়েছিলাম সেখানে বুঝিয়েছিলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হয় নিরূপক। নিরূপক গ্রেটার দেন জিরো অর্থাৎ পজিটিভ যদি হয় তাহলে সেটা হয় বাস্তব। আর নিরূপক এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেটা যদি জিরোর থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ যদি হয় তাহলে বীজদ্বয় হবে কি অবাস্তব। আর নিরূপকের ভ্যালুটা এই নিরূপকের ভ্যালুটা সেটা যদি 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি বীজদ্বয় সমান হয়ে যাবে। বীজদ্বয় কি হবে? সমান। বাস্তব হবে। সেক্ষেত্রে অবশ্যই বাস্তবও হবে কিন্তু সমানও হয়ে যাবে। তাহলে এখন বলেছে বীজদ্বয়ের অবস্থা। তাহলে ওই নিরূপক বের করব আমরা। তাহলে বি স্কোয়ার বি মানে কিন্তু সেকেন্ড টার্ম, এ মানে প্রথম টার্ম আর সি মানে হচ্ছে শেষ টার্ম। এ বি সি পরপর করে। তাহলে যে বি স্কোয়ার মানে ১ এর স্কোয়ার মাইনাস 4 ইনটু এ, এ মানেও ১ ইনটু সি, সি মানেও ১। তাহলে ১ মাইনাস 4 সেটা হলো -3। এটা কি এসছে? নেগেটিভ। নেগেটিভ মানে কি? 0 র থেকে ছোট। আর নেগেটিভ হলেই কি হয়ে যায়? সেটা অবাস্তব হয়ে যায়। ওরা কি বলেছে? বাস্তব। তাহলে ওরা মিথ্যাবাদী। মিথ্যা কথা বলেছে কিন্তু। এটা কিন্তু মিথ্যা কথা। বোঝা গেছে? এই জায়গা বীজদ্বয় কিন্তু অবাস্তব হয়ে যাবে। আর ওরা বলেছে কি বাস্তব। তার মানে ওরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে কিন্তু এই জায়গায়। পরিষ্কার? বলো। ক্লাস করে কোন রকম অসুবিধা হচ্ছে কি তোমাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে সেটা জানাবে আমাকে। আমি আছি তো বোঝানোর জন্য। কেমন লাগছে সেই মতামতটাও জানাবে যে ক্লাস করে তোমরা আদৌ কিছু শিখতে পারছো কিনা। সমস্ত জিনিস কিন্তু কমেন্টে আমাকে জানাবে। এগিয়ে যাব এবার ৪ নম্বর কোশ্চেনে যেটা রয়েছে। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে 2x + 1/x = 2 হলে এর মান কত? এটা খুব ভালো অঙ্ক, আসার মতো একটা অঙ্ক কিন্তু দেখবে আমি কিভাবে শেখাচ্ছি। দেখো এই জায়গাটা এটাকে যদি ভাঙাই 2x + 1/x রয়েছে 2। এটাকে যদি লসাগু করি তাহলে x লসাগু হবে। x দিয়ে একে গুণ করলে হয় 2x² + 1 পড়ে রইল 2। তাহলে আমি বলতে পারি 2x² + 1 পড়ে রইল 2x, তাই তো? তাহলে এইটুকুই আমি রেখে দিই। এবার আমি যেটা বলেছে সেটাকে ভাঙানোর চেষ্টা করছি। কি বলেছে আমাকে? এই জায়গায়ও তুমি লিখতে পারো। তখন যখন নতুন কোনো শব্দ তোমরা লেখো না বা নতুন কোনো লাইন লিখতে যাচ্ছ তখন এখন শব্দটা, আবার শব্দটা এরকম কিছু লিখে নিতে হয়। কি রয়েছে? x বাই নিচে কি রয়েছে? 2x² + x + 1। দেখো তো 2x² + 1 এটার পরিবর্তে 2x লেখা যায়। 2x² + 1 শুধু এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2x। তাহলে এই যে 2x লিখে দিলাম। তাহলে এইটা চলে গেছে আর এইটা চলে গেছে। আর এইটা একটা x পড়ে রয়েছে এই যে লিখলাম। তাহলে x বাই এখানে পড়ে রইল 3x, x/3x, x কেটে গেলে পড়ে রইল 1/3। এটাই অ্যান্সার। একদম আর কি করবে? এটাই অ্যান্সার। বোঝা গেছে? একদম ইজি। মানে জটিল কোনো চিন্তা ভাবনাই এই জায়গা নেই। জটিল কোনো জিনিসই নেই। জীবনটাই সহজ। শুধু সহজভাবে তাকে নিতে হবে, সহজভাবে তোমাকে ভাবতে হবে। আর কিচ্ছুর দরকার এখানে নেই। ওকে? দেখো পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাব আমরা এবার। ৪ দাগের ৪ নম্বর কোশ্চেন যেটা রয়েছে। কি রয়েছে? 5x² + 2x - 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে এটা নির্ণয় করো। তাহলে চেষ্টা করি। একটা সমীকরণের বীজ যদি আলফা ও বিটা হয়, মনে রাখবে সবসময়ের জন্য যে সমীকরণের বীজ আলফা কমা বিটা যদি হয় তাহলে বীজদ্বয়ের যোগফল সেটা মানে হচ্ছে -b/a এবং বীজদ্বয়ের গুণফল সেটা মানে হলো c/a। এই কথাটা কিন্তু মনে রেখে দেবে। তাহলে এই জায়গা অনুরূপে আমি কি বলতে পারি বীজদ্বয় আলফা বিটা ওরা বলেই দিয়েছে। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই নিচে রয়েছে এ এবং বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইনটু বিটা সেটা মানে কি c/a। সি কত রয়েছে -3, এ কত রয়েছে এটা হলো 5। আরে ভাই এ বি সি কোনটা? পরপর প্রথমটা এ দ্বিতীয়টা বি আর তৃতীয়টা সি। এই যদি বুঝতে না পারো তাহলে হবে কি করে? এই যে প্রথমে যেটা রয়েছে এটা এ, এটা বি আর এটা হলো সি। বের করেছি। এখন আমাকে জিজ্ঞাসা করেছে এইটার মান। তাহলে আমি এই জায়গায় লিখছি এখন। এই দেখো নতুন কিছু শুরু করেছি তাই এখন শব্দটা লিখে নিলাম। আলফা স্কোয়ার বাই বিটা আর এখানে রয়েছে বিটা স্কোয়ার প্লাস আলফা ইজুগাল টু এটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গায় লসাগু করছি। লসাগু করলে হয় আলফা বিটা। ওকে? আলফা যদি এই জায়গায় গুণ করি সেটা হয় আলফা কিউব। বিটা যদি এই জায়গায় গুণ করি সেটা হয় বিটা কিউব। এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলাটা কি হয়? এ কিউব প্লাস বি কিউব সেটাকে লেখা যাবে কিন্তু এই জায়গায় লিখি
এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। একদম সহজ। এই যে নিচে রয়েছে কি শুধুমাত্র এবি। মান বসানো যাবে? এই অঙ্কটা তো বইয়ের অঙ্ক। মান বসানো যাবে? আলফা প্লাস বিটা কত বলেছে? এই যে বলেছে। তাহলে আলফা প্লাস বিটা তার কিউব করলে এই যে মাইনাসটা থেকে যায়। ২ এর কিউব ৮ আর ৫ এর কিউব ১২৫। এই মাইনাসটা এই যে এই ৩ টা এই যে আলফা ইনটু বিটা সেটা মানে কত? -৩/৫। তাহলে -৩/৫ আমি এই যে লিখলাম। আলফা প্লাস বিটা আবার আলফা প্লাস বিটা মানে হচ্ছে -২/৫। আর নিচে রয়েছে কত? নিচে রয়েছে আলফা ইনটু বিটা সেটা কত? -৩/৫। পরিষ্কার? এখন একটু হিসাব করার চেষ্টা করি। দেখো প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার কিন্তু মাইনাস। তাহলে এই জায়গায় কিন্তু আল্টিমেটলি মাইনাসই থেকে যাচ্ছে। সামনে রয়েছে -৮/১২৫ আর এখানে মাইনাসই থেকে গেল। আর এই জায়গা ৩ তিরিকে ৯, ৯ দুগুণ হলো ১৮। আর নিচে পড়ে রইল ৫ ৫ ২৫ রেখে দিলাম। আর একদম নিচে রইল -৩/৫। বুঝতে পেরেছ? কি করেছি? শুধুমাত্র মানটা বসিয়েছি, জাস্ট হিসাব করেছি। আর কিচ্ছু কিন্তু এখানে করিনি। এইবার এই লসাগুটা পরের পেজে করব না উপর দিয়েই করে দিই? এই জায়গাটাই লসাগুটা করে দিই। পরের পেজে গেলে তোমাদের আবার অসুবিধা হতে পারে। এই জায়গায় আমি লসাগুটা করে লিখে দিচ্ছি। তোমরা কিন্তু নিচ দিয়েই লিখবে পরপর। তাহলে এই যে আমি একটু ছক কেটে নিই, এই জায়গা এইটুকু জায়গার মধ্যে করে ফেলব। দেখো, উপরের এই জায়গা ১২৫ লসাগু হলো। ওকে? ১২৫ এই জায়গায় -৮ পড়ে রইল। ২৫ দিয়ে ১২৫ কে ভাগ করলে ৫ হয়। ৫ দিয়ে যদি এটাকে গুণ করি, ৫ ৮ আর ৪০ এর ০ হাতে থাকে ৪, ৫ ওকে ৫ আর ৪ ৯ হয়। নিচে রয়েছে -৩/৫। এটা তো ভাগ আকারে রয়েছে। ভাগের পরিবর্তে গুণ দিলে এটা উল্টে যায়। ৫ উপরে চলে যাবে আর ৩ নিচে চলে আসবে। নেগেটিভটা রয়েছে জন্য দিয়ে দিলাম। তাহলে উপরে রয়েছে -98/125 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম একবারে। ঠিক আছে? আচ্ছা পরে দিচ্ছি থাক। আর এখানে 5/3 5 দিয়ে এটাকে কাটলে হয় ২৫। তাহলে আমি দেখতে পাচ্ছি কত রয়েছে? মাইনাসে মাইনাসে প্লাস 98/3 ২৫ এ ৭৫। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে? দেখে নাও। এমনি ওইদিকে বেশি চেপে গেছিলাম যেন মনে হচ্ছে অঙ্কটা বেশি বড়। বেশি বড় না, একদম সহজ। শুধু লজিক, কোন লজিক কোন জায়গায় কি হবে সেটুকুই আর কিচ্ছু না। দেখেছো তো? অসুবিধা আছে কি? থাকা তো উচিত নয়। আমি রয়েছি কেন? অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে এগিয়ে যাবো এবার পরবর্তী যে স্কুলটা রয়েছে। দেখো আমি কিন্তু স্পিডে বলছি। এটা একটু স্বাভাবিক। স্পিডে বলছি, পুরো বইটা শেষ করাতে হবে আমাকে। তোমার যদি মনে হয় যে আমার স্পিড হয়ে যাচ্ছে তুমি ভিডিও বন্ধ করবে অথবা তুমি চলে যাবে একদম এই যে কোনায় যে বটনটা দেখছো ওই জায়গায় যাবে, ওই জায়গায় সেটিংস এ দেখবে 3 ডটের ওখানে যখন ক্লিক করবে তখন স্পিড বাড়ানোটা কমানোর অপশন রয়েছে। তোমার প্রয়োজনে কমিয়ে নাও, প্রয়োজনে বাড়িয়ে নাও। পরিষ্কার? যদি তুমি স্পিড কমিয়ে নাও তখন দেখবে স্যার এরকম বলছে, "আচ্ছা সবাই এদিকে তাকাও, দেখতে পাচ্ছ তো? এই অঙ্কটা এইভাবে রয়েছে।" তখন এই সব স্পিডে চলবে। আর যদি স্পিড বাড়িয়ে নাও, "এই এদিকে তাকাও সবাই দেখো এই অঙ্কটা এইভাবে করতে হবে, পরের অঙ্কটা এভাবে করবে।" এরকমভাবে চলতে থাকবে। তোমার যেমন মাথা নিতে পারছে সেই হিসাবে তোমরা দেখবে। আমি পরের অঙ্কটা করে নিই। দেখো এর পরের অঙ্কটা কি রয়েছে? আমাদের পেজ নাম্বার 169 169 একটা ভালো সংখ্যা। 169 কিন্তু ১৩ এর স্কয়ার। তাই না? তাহলে 169 পেজ সবাই বের করে নাও। করে নেবে কিন্তু। বলেছে এইটা এবং এইটা হলে পরে বলেছে এইটা ইজ ইকুয়াল টু এক্স হলে এর মানটা কত আমাদের জিজ্ঞাসা করেছে। তো না দেখেই বলে দেওয়া যায় এটা হচ্ছে 1/x হবে। দেখো আমি প্রমাণ করে দিচ্ছি। এখান থেকে 1/x যদি বের করি, না এটা 1/x হবে না, আমি দেখে নিচ্ছি। আচ্ছা যদি আমি এখানে 1/x বের করি, 1/x করলে কত হবে? 1/√5 প্লাস √3। তাহলে এটাকে করণী নিরসন করি। 1/x এর যদি করণী নিরসন করি, করণী নিরসন করলে নিচে রয়েছে √5 প্লাস √3 তার অনুবন্ধী করণী উপরে লিখলাম √5 মাইনাস √3 আর নিচেও লিখলাম √5 মাইনাস √3। তাহলে রয়েছে কি 1/x ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3 a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ৫ মাইনাস ৩ করলে কত হয়? ২। এই ২টাকে ধরে এই জায়গা উপরে তুলিয়ে দিলাম। তাহলে 2/x ইজ ইকুয়াল টু উপরে রয়েছে √5 মাইনাস √3। তাহলে আমাদের √5 মাইনাস √3 এটাই তো জিজ্ঞাসা করেছিল। সেটা কত পেলাম আমরা? সেটা পেলাম 2/x। তাহলে অ্যান্সার হবে b, a কিন্তু হবে না।
ওটা তাকিয়ে প্রথম মনে হয়েছিল এটা বিয়োগ করলে ১ হয়ে যায়। এ হবে না, বি হবে উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এগিয়ে যাব। এবার ২ নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে আমরা দেখব। শূন্যস্থান পূরণে ২ দাগে বলেছে কি 3x² - 10x m+1 = 0 সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক হলে m এর মান কত? এরকম একটা একটু আগে করলাম না? তখন আমি বলেছিলাম যদি এরকম বলে আমরা ধরে নেব একটি বীজ কি আলফা। তাহলে এই জায়গায় লিখছি ধরি একটি বীজ আলফা। একটি বীজ সেটা হলো আলফা। তাহলে অপর বীজ কত হবে? অপর বীজ। অপর বীজ = 1/আলফা কারণ একটা অপরটার অনন্যক মানে উল্টো। এখন আমাকে দেখতে হবে যোগ করলে আলফা মরে নাকি আমাদের গুণ করলে আলফা মরে। তো এরকম অঙ্ক করেছিলাম না? গুণ করলে আলফা মরে অর্থাৎ বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল মানে কি c/a। c কোথায় রয়েছে? এই যে একা, একা যে পড়ে রয়েছে m+1 c/a। a কত রয়েছে? ৩ তাই এই জায়গায় ৩ লিখলাম আমি। তাহলে আলফা, আলফা কেটে গেল। ৩ অক্ষে এখানে ৩ পড়ে রইল m+1 পড়ে রইল। 1 এইদিকে আনলে কি হয়ে যাবে? এদিকে রয়েছে যোগ, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। ৩ এর থেকে ১ বিয়োগ করলে ২ হয়। তাহলে এটাই উত্তর আমাদের। এটাই ২ দাগের ১ দাগ। কমপ্লিট? কমপ্লিট তো? তাহলে এগিয়ে যাব পরবর্তী কোয়েশ্চেনের দিকে। পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে একটু দেখে নিই। দেখো পরবর্তী কোয়েশ্চেন এখানে আমাদের বলেছে এটা সত্য নাকি মিথ্যা আমাদের জিজ্ঞাসা করে বসছে। বলেছে এই রাশিটির অনুবন্ধী করণী হলো এটা। একদম কিন্তু দেখে মনে হবে এটা সত্য বলেছে, সত্য কিন্তু না। এটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? অনুবন্ধী রাশিমালা যদি বলে শুধুমাত্র করণীর আগের চিহ্নটা বদলায়, এটার অনুবন্ধী রাশিমালা হবে -√3 - 2 শুধুমাত্র করণীর আগের চিহ্নটা বদলাতে হয়। অন্য কোনো জায়গায় চিহ্ন বদলানোর কোনো দরকার নেই। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু মিথ্যা কথা বলেছে ওরা। এবার চলে যাব ৪ নম্বর কোয়েশ্চেনে। ৪ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? ৪ নম্বর কোয়েশ্চেনে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ১৪ এবং গুণফল ২৪। দ্বিঘাত সমীকরণটি লিখো। মানে আমার আরো কষ্ট কমিয়ে দিয়েছে। একদম সহজ অঙ্ক। আমরা কি জানি যে এক চল বিশিষ্ট ভাষাটা লিখে দেবে। এক চল বিশিষ্ট। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। দ্বিঘাত সমীকরণটি হলো। সমীকরণটি হলো দেখো দ্বিঘাত সমীকরণটি হলো কি x² মাইনাস বীজদ্বয়ের যোগফল যোগফল বলেছে ১৪ ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সেটা বলেছে ২৪ ইজুগাল টু 0। এটাই উত্তর। বোঝা গেল কি? এটাই কিন্তু উত্তর। কি কষ্ট হয়ে গেছে নাকি? জীবনে পড়াশোনা করতে হলে স্যাক্রিফাইস করতে হবে। করতে হবে। এটুকুই যদি কষ্ট হয়ে যায় তাহলে সামনের দিকে এগোবে কি করে? সায়েন্সের স্টুডেন্ট একেকজন যদি হতে চাও তখন কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। এটুকুতে হাঁপালে চলবে না। ক্লাস তো সবে শুরু হয়েছে। খেলা তো এখনো বাকি আছে। দেখো এগিয়ে যাব ৪ দাগের ৪ নম্বর কোয়েশ্চেন। ৪ দাগের ৪ নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ ১ হলে এর মান কত? তাহলে একটা বীজ বলে দেওয়া আছে ১। বীজ মানে হলো x এর মান। তাহলে x এর জায়গায় ১ বসিয়ে দিই। তাহলে ১ বসিয়ে দিলে এটা কত থেকে এই যে আগে সমীকরণটা লিখে নিলাম x² + ax + 3 = 0। এ জায়গায় বলেছে একটি বীজ ১ তাই x এর জায়গায় আমি বসিয়ে দিলাম ১। এই জায়গাও ১, এই জায়গায় রইল ৩ ইজুগাল টু ০। ৩ আর ১ এ কত হয় ৪, ৪ ওইদিকে নিয়ে গেলাম। তাহলে a ইজুগাল টু -৪। যখন মান বসিয়েছো তখন এই জায়গায় লিখবে ২০, ২০ ইজুগাল টু ১। এটা একটু লিখে দিও। তাহলে এটাই উত্তর। একদম মানে পাতি লেভেলের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। বোঝা গেল? তাহলে এগিয়ে যেতে পারি আমরা সামনের দিকে? এটা ছিল কিন্তু আমাদের 169 পেজ। এরপরে যেটা রয়েছে পেজ নাম্বার ১৯৩ বের করে নেবে। পেজ নাম্বার ১৯৩ বের করে নেবে সবাই। করেছো? প্রথম প্রশ্ন কি বলেছে? ax² + bx + c সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? এই যে আগের অঙ্ক যেটা করলাম ওই লজিক দিয়েই তো করা যাবে। একটি বীজ শূন্য কথাটার অর্থ কি? x এর মান শূন্য। তো x এর মান শূন্য বসিয়ে দিই। তাহলে এই যে লিখছি ax² + bx + c = 0। একটি বীজ শূন্য কথার হলো অর্থ হলো x এর মান শূন্য। x এর মান শূন্য বসালে শূন্য, x এর মান শূন্য বসালে শূন্য, c = 0। তাহলে পড়ে রইল কি? c = 0 এটাই হলো শর্ত। তাহলে অ্যান্সার কোনটা হলো?
এই দাগ সঠিক। বোঝা গেল? একটি বীজ শূন্য হলে পরেই c = 0 হয়ে যাবে। পরিষ্কার? ১৯৩ পেজের ১ম প্রশ্ন কিন্তু এটা ছিল। এবার ২য় প্রশ্ন আমরা দেখে নেব। আমি কিন্তু আজকে শুধুমাত্র বীজগণিত করাচ্ছি। তোমাদের ১ দাগ, ২ দাগ, ৩ দাগ, ৪ দাগে যে বীজগণিতের অঙ্কগুলো রয়েছে শুধুমাত্র সেটাই আলোচনা করছি। নেক্সট পার্টেও কিন্তু আমি বীজগণিতে আলোচনা করব। তারপর আমি কি পড়াবো তোমাদের সেটা অ্যানাউন্সমেন্ট আমি অবশ্যই করে দেব। তোমরা শুধু চ্যানেলটি ফলো করে রেখো। সমস্ত সলিউশন এখানে পেয়ে যাবে। WBTও আমি কিন্তু এখানে সলিউশন করিয়ে দেব। তো এরপরে কি বলেছে? x ভেরিয়েশন yz, y ভেরিয়েশন a b স্কয়ার হলে z ভেরিয়েশন b বাই a হলে x ভেরিয়েশন কি হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে অঙ্কটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এক, এক করে ভাঙাবো। x ভেরিয়েশন yz আর আরেকটা বলেছে y ভেরিয়েশন a b স্কয়ার। আরেকটা বলেছে কি z ভেরিয়েশন কি বলেছে b বাই a। তাহলে এক একটাকে আমি একটু সাইজ করার চেষ্টা করি। x একটা ধ্রুবক সংখ্যা নিলাম k, yz যেখানে k not equal to 0 সেটা ওই সাইডে একবারে লিখে দিচ্ছি আমি। y এই জায়গায় আমি লিখলাম আরেকটি ধ্রুবক সংখ্যা সেটা হলো l a b স্কয়ার। আর z আমি লিখলাম এখানে k l একটা m b বাই a। এই সাইডে লিখে নেবে k, l, m not equal to 0, ধ্রুবক। ধ্রুবকও লিখতে পারো অথবা ভেদ ধ্রুবক কথাটাও লিখতে পারো। এই জায়গা y এর মান সামথিং রয়েছে। এই y এর মানটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি, বসিয়ে দিই কি পাই দেখি? তাহলে আমি বলতে পারি কি x k ইনটু y, y মানে রয়েছে l a b। এই জায়গায় আবার z বাবা জীবন রয়েছে। তো z এর মান তো এই যে রয়েছে সেটাও বসিয়ে দিই। সেটা রয়েছে m b বাই a। পরিষ্কার? শুধু মান বসিয়ে দিয়েছি আর কিচ্ছু কিন্তু করিনি আমি। এইবার দেখো তো এই a, এই a কেটে দিলাম। তাহলে x k l m b আর এই জায়গা গুণ করলে b কিউব হয়। এই বাবা জীবন ৩ জন সবাই কিন্তু ধ্রুবক। ধ্রুবক যদি তুলে দিই আমরা তাহলে আসে কি ভ্যারিয়েশন। তাহলে আমি বলতে পারি x ভ্যারিয়েশন কি হবে? b কিউব। তাহলে শূন্য স্থানে b কিউব হবে। এটা কিন্তু অ্যান্সার। ওকে, অঙ্ক কিন্তু সহজ। ১ম দেখে মনে হচ্ছিল না অনেক জটিল, কিন্তু সত্যিই অঙ্ক খুবই সহজ। আমি যতটা সহজ বলছি তার থেকেও সহজ। ওকে? কষ্ট হয়ে গেছে? কষ্ট বলে কিছু নেই পৃথিবীতে। যে ছেলে বা মেয়েটা টপার হচ্ছে তাকে দেখে শেখো। সে জীবনে কতটা কষ্ট করছে, কতটা স্যাক্রিফাইস করছে জন্য কিন্তু ওই জায়গায় পৌঁছাচ্ছে। তুমি ওই জায়গায় পৌঁছাতে পারছো না তার কারণ কি? তুমি সেই লেভেলে নিজেকে প্রস্তুত করতে পারছো না। মানসিক কন্ডিশন সেই জায়গায় নিতে পারছো না যে আমিও পারি। স্যাক্রিফাইস করতে শেখো, তুমিও পারবে। চেষ্টা করো। চেষ্টার বিকল্প কিচ্ছু হয় না। তো এরপরে রয়েছে আমাদের কি? এবার রয়েছে আমাদের ৩ দাগ। ৩ দাগে কি রয়েছে? এত এর এর সঙ্গে তার অনুবন্ধী করণীর যোগফল -৪ হবে। কথাটা সত্য না মিথ্যা আমরা একটু দেখি। এই যে রয়েছে আমাদের রাশিমালা, এরই অনুবন্ধী রাশিমালা মানে করণীর আগের চিহ্নটা শুধুমাত্র বদলাতে হবে আর কোনো জায়গায় না। তাহলে এই দুটো যোগ করা মানে পাশাপাশি লিখে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এইটা আর এইটা কেটে গেল। কেটে গেলে এখানে -৪ হলো। এইটা এক্সাক্টলি প্রশ্নে কি বলেছে সেটা একটু বলা মুশকিল। যদি এটা -৪ বলে থাকে তাহলে কিন্তু সত্য। এটা কিন্তু -৪ বলে থাকলে কিন্তু সত্য হবে। আর -৪ যদি না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু মিথ্যা। কেন বলছি? অনেক সময় আমরা কিন্তু এরকম যোগফল হাইপেন দিয়ে এরকম ৪ লিখি। এবার এটা হাইপেন কিনা আমি সেটা বলতে পারব না। যদি হাইপেন হয় তাহলে পরে কিন্তু ওটা মিথ্যা কথা বলেছে। আর হাইপেন যদি না হয়, মাইনাস যদি হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই সত্য হবে। তোমাদের কাছে বইটা দেখবে, বইটায় হাইপেন একটু লম্বা করে দেওয়া থাকে। আর মাইনাস একটু ছোট্ট মোটা করে দেওয়া থাকে। যদি মাইনাস হয় তাহলে কিন্তু অবশ্যই সত্য। আমি তো আলাদা জায়গা থেকে প্রশ্নগুলো এখানে কালেক্ট করেছি। সেজন্যই কিন্তু আমি বুঝতে পারছি না ওটা। তবে আমার মনে হয় যে ওটা মাইনাসই বলেছে। মাইনাস বলে সত্য হয়ে যাবে। ক্লিয়ার? লজিক তো আমি শিখিয়ে দিয়েছি। এগিয়ে যাই সামনের দিকে। এবার ৩ নম্বর দাগ যেটা রয়েছে, ৩ দাগ সেখানে কি রয়েছে দেখো? ৩ দাগে দেখো, ৩ দাগে রয়েছে আমাদের এই যে ৩ দাগ নয় সরি ৩ দাগ কোথায় গেল? ৩ দাগটাকে আমি এখানে দিইনি? ও ৩ দাগটা মিস্টেক হয়ে গেছে। ৪ দাগ এখানে রয়েছে দেখো। ৪ দাগ কি রয়েছে? x ১২, y এবং ২৭ ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। ভালো কোয়েশ্চেন দিয়েছে। অনেকক্ষণ পরে একটা ভালো কোয়েশ্চেন পেয়েছি। প্রশ্নগুলো সব আসার মতন।
দেখবে কিভাবে করছি। যদি ক্রমিক সমানুপাতি কথাটা কোনো জায়গায় পাও, তাহলে মনে রাখবে x/12 ইকুয়াল টু এই 12 দিয়েই আবার শুরু 12/y, আবার এই y দিয়েই শুরু y/27। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে আমি এই দ্বিতীয় দুটো তুলনা করছি। দ্বিতীয় দুটো আমরা কি লিখতে পারি? 12/y y/27। কোনাকুনি গুণ করলে y এর স্কোয়ার ইকুয়াল টু 12 গুণ 27। তাহলে y এর স্কোয়ার 12 মানে লেখা যায় কি 4 গুণ 3, 27 মানে লেখা যায় 3 গুণ 9। আমাদের বলেছে কিন্তু ধনাত্মক মানটা, ধনাত্মক মান। তাহলে y এর রুট করছি। ওইদিকে রুট ওভার অফ 4 গুণ 3 তিরিকে হয় 9 গুণ এখানে রয়েছে 9। তাহলে আমি বলতে পারি 4 এর রুট করলে হয় 2 আর দুটো 9 থেকে একটা 9 বাইরে আসে। তাহলে হলো কত 18। y এর মান কত পেলাম? 18। ক্লিয়ার? এইবার প্রথম দুটো আমি তুলনা করব, এই প্রথম দুটো। তাহলে এই যে লিখছি যে x বাই নিচে রয়েছে 12, এই জায়গায় আবার শব্দটা লিখো। কারণ নতুন কিছু শুরু করলে এরকম সংবোধন দিয়ে দিতে হয়। আর এই জায়গায় রয়েছে 12/y। পরের লাইনে লিখতে পারি x বাই 12 ইকুয়াল টু 12/y। y মানে কত পেয়েছি আমরা? 18। তাহলে 18 বসিয়ে দিলাম। 6 দিয়ে কাটলে 2 হয়, 6 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে কাটলে 4 হয়। তাহলে x ইকুয়াল টু এই বরাবর গুণ করলে হয় 8। খতম? তাহলে x হলো 8, তারপরে 12, তারপরে 18, তারপরে হলো আমাদের 27। ব্যাস খতম। এটুকুই ছিল কিন্তু অঙ্ক। ওকে? তাহলে অঙ্কটা দেখলে চলো এগিয়ে যাবো। সেই একই কথা পরের স্কুলটা। পরের স্কুলে কি রয়েছে আমরা দেখে নেব। পরের প্রশ্ন আরো একটা বাকি রয়েছে। পরের প্রশ্নটা হলো আমাদের ৪ দাগের ৪ দাগ। ৪ দাগের ৪ দাগে বলেছে, এই দুটির মধ্যে কোনটি বড় যুক্তি দিয়ে লেখো। একটু আগে এই টাইপের হুবহু একটা অঙ্ক করেছিলাম কিন্তু। একদম অবিকল সেম একটা অঙ্ক এখানে দিয়ে দিয়েছে। তাহলে বড় ছোট বের করার জন্য প্রথম এই জায়গায় √15 প্লাস √3 লিখে নিলাম। আর এইদিকে আমি লিখে নিলাম √10 প্লাস √8। এর যদি হোল স্কোয়ার করি √15 এর হোল স্কোয়ার 15 আর √3 তার হোল স্কোয়ার 3 প্লাস 2 ইন্টু এবি, এবি মানে 3 15 হয় 45। এ প্লাস বি তার হোল স্কোয়ার করেছি রে ভাই। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই জায়গা 15 আর 3 যোগ করলে হলো 18 প্লাস এখানে রইল 2√45। আর এই জায়গা রয়েছে এরও যদি হোল স্কোয়ার করি আমরা, তাহলে এটা হলো 10, এটা কত হলো 10, এটা কত হলো 10 আর এখানে হলো 8 আর এখানে হলো 2 ইন্টু এবি, 8 10 হয় 80। তাহলে এখানেও পড়ে রইল 18 প্লাস 2√80। পরিষ্কার? তাহলে দেখো এই জায়গাও 18, এই জায়গাও 18, এই জায়গাও 2, এই জায়গাও 2, এই জায়গা 45, ওই জায়গা 80। তাহলে এটা বড়। তাহলে আমি এই জায়গায় লিখব যে যেহেতু √80 গ্রেটার দ্যান √45, অতএব আমি বলতে পারি কি যে ওইটা বড় হবে। √10 প্লাস √8 এটা গ্রেটার দ্যান হবে √15 প্লাস √3। এই হলো আমাদের অ্যান্সার। একদম এইটুকুই লিখতে হবে পরীক্ষার খাতায়। বোঝা গেল তো? বলো বোঝা গিয়েছে তো? তাহলে এগিয়ে যাব পরবর্তী কোশ্চেনের দিকে। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে এবার? নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে? x²/x = 7 সমীকরণের বীজ বা বীজদ্বয় কত হবে? পেজ নাম্বার 218। 218 নম্বর পেজে কি বলেছে? x²/x যদি 7 হয়, তাহলে সমীকরণের বীজ অথবা বীজদ্বয় কত হবে? এই কোশ্চেনটা নিয়ে না অনেকের মনেই কনফিউশন রয়েছে। x²/x হলো 7। তাহলে আমরা এটাকে ভাবতে পারি স্যার x² 7x। এটা যদি এইদিকে নিয়ে আসি x² - 7x 0, x কমন নিলে x - 7 0। এখান থেকে বলতে পারি x 0 আর এখান থেকে বলতে পারি x - 7 0, তার মানে x 7। তাহলে অ্যান্সার হলো কত? 0,7। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? 0,7। আবার একদল পাবলিক থাকবে তারা বলবে স্যার আমরা এক্সটা আগেই কেটে দিলাম। এক্স কেটে দিলে এক্স থাকে ইকুয়াল টু 7। তাহলে এইটা সত্য নাকি এইটা সত্য? এখন প্রশ্ন কোনটার দিকে আমি যাব? দল তো হয়ে গেল দুটো। এই জাতীয় কোশ্চেন করার জন্য তোমার একদম ফোকাস, কনসিয়াস মাইন্ডটা খুব অ্যাক্টিভ রাখতে হবে। কি? যদি তোমাকে ভাগফলটা বলে দেওয়ার থাকে, ভাগফল এখানে ওরা বলে দিয়েছে।
যে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 7, তাহলে তুমি কিন্তু এটাকে কাটতে পারো। এক্স ইজ ইকুয়াল টু 7 হবে কিন্তু উত্তর। ক্লিয়ার? ভাগফল যদি তোমাকে বলে দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু এটা কাটতে পারো। কিন্তু কোন জায়গায় যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7x বলে দেওয়া থাকে তাহলে কিন্তু এই এক্সটা তুমি আর কাটতে পারবে না। ক্লিয়ার কথাটা? তখন তোমাকে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে। এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু 0 আর 7 এই লজিক অনুযায়ী বের করতে হবে। তাহলে কথাটা কি দাঁড়ালো? যদি ভাগফল বলে দেওয়া থাকে কাটাকাটি করে একটা ভ্যালু পাবো। কিন্তু এইটা যদি বলে দেওয়া থাকে তাহলে এক্স এর আমরা দুখানা ভ্যালু পাবো। এইটা যেন মাথায় থাকে। অঙ্কটা কিন্তু দিতে পারে। একদম ভুল করার ভীষণ জায়গা এটা। সুতরাং এই প্রশ্নটা স্যারদের ভীষণ পছন্দের প্রশ্ন কিন্তু। যদি ভাগফল বলে দেওয়া থাকে তাহলে কাটাকাটি করে একটা মান, এক্স এর মান হলো ৭। কিন্তু এইটা যদি সমান বলে দেওয়া থাকে তাহলে এই সব কিছু করতে হবে তোমাকে। মনে যেন থাকে। পরিষ্কার? তাহলে এখানে ভাগফল বলে দেওয়া আছে। তাহলে x এর মান শুধুমাত্র ৭ হবে। অ্যান্সার হবে শুধুমাত্র ৭। পরিষ্কার? এগিয়ে যাব পরবর্তী কোয়েশ্চেন। ২১৮ নম্বর পেজ বের করে নিও। ২১৮ নম্বর পেজের ২ দাগে কি প্রশ্ন দিয়েছে আমরা একটু দেখে নেব। এত এর অনুবন্ধী করণী, এ তো অনেকবার করলাম। অনুবন্ধী করণী বললে শুধুমাত্র করণীর আগের চিহ্নটা বদলে যাবে। তাহলে √3 - 2 এটাই হয়ে গেল অ্যান্সার। ২ দাগে ৩ দাগে একদম পাতি কোয়েশ্চেন দিয়েছে। সামনের দিকে এগিয়ে গেলে পরবর্তী প্রশ্ন কি বলেছে? এ ভ্যারাইজ বি, বি ভ্যারাইজ সি হলে এ ভ্যারাইজ সি স্কোয়ার হবে। সত্য নাকি মিথ্যা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে দেখি এ ভ্যারিয়েশন বি, এখান থেকে বলা যায় এ ইজ ইকুয়াল টু কে ইনটু বি, যেখানে কে একটা ভেদ ধ্রুবক। আবার বি ভ্যারিয়েশন এখানে রয়েছে সি, সেখান থেকে বলা যাবে বি ইজ ইকুয়াল টু কে ইনটু সি। কে এই জায়গায় কে টু ধরলাম বা কে ওয়ান ধরলাম। এখন আমি যদি এই বি এর মান এই জায়গায় বসিয়ে দিই, তাহলে a ইজ ইকুয়াল টু কে ইনটু বি মানে হলো কে ওয়ান ইনটু সি। কে ওয়ান কে টু একটা ধ্রুবক সংখ্যা, এটা যদি তুলিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো ভ্যারিয়েশন। তাহলে শুধুমাত্র সি থাকে এখানে। তাহলে এ ভ্যারিয়েশন সি পাচ্ছি আর ওখানে বলেছে সি স্কোয়ার। তাহলে ওরা কিন্তু মিথ্যা কথা বলেছে, এটা মিথ্যা। ক্লিয়ার? এ জায়গায় বেশিরভাগ সবই মিথ্যা পাচ্ছি আমি খেয়াল করলাম। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে, এটা এবং এটার মধ্যে কোনটি বড়? এই জাতীয় অঙ্ক অনেকবার করেছি। এটা আমি তোমাদের উপর একটু ছেড়ে দিই। প্রয়োজনে ভিডিওটা আবার দেখে নেবে। এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক। এই অনেকবার করেছি। সিমিলারিটি অঙ্ক করার তো কোনো দরকার নেই। তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস ১০৫ সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করি। ভালো কোশ্চেন, দেখি আমরা। তাহলে আমাদের দুটো বীজ, একটা হচ্ছে আলফা আর একটা বিটা, এটা ওরা বলে দিয়েছে। তাহলে আমি বলতে পারি আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল। সেটা মানে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস এখানে আরো একটা মাইনাস রয়েছে প্লাস 22/a, এ মানে শুধুমাত্র 1, নিচে 1 না লিখলেও চলে। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা, সেটা কত হবে? সি বাই এ। তাহলে ১০৫/১ মানে ১০৫। এখন আমাকে জিজ্ঞাসা করেছে কি এ মাইনাস বি মানে আলফা মাইনাস বিটা কত হবে, এটা জিজ্ঞাসা করেছে। এই জায়গা থেকে স্টার্ট করছি আমি অঙ্কটা। আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 22 তার স্কোয়ার লেখা যায়। এ প্লাস বি তার হোল স্কোয়ারকে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 22-এর স্কোয়ার একবারে লিখে দেবো, না লিখে এই জায়গায় রেখে দিই 22-এর স্কোয়ার। সূত্র ক্লাস 7-8 এর সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমি লিখতে পারি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। 4ab টা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে ডান দিকে আগে থেকে 22 এর স্কোয়ার রয়েছে 484 মাইনাস 4 আর আলফা বিটা ইসে সেটা মানে কত হলো? 105। তাহলে বলতে পারি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার 484 থেকে যদি আমি 400 এই যে কত হচ্ছে দেখি, এটা গুণ করলে হচ্ছে 420 হচ্ছে। তাহলে 484 মাইনাস 420, এই জায়গায় 4 থাকে, এই জায়গায় 64 থাকে। তাহলে এই জায়গা হলো 64। তাহলে আলফা মাইনাস বিটা সেটা কত হবে? শুধুমাত্র 8 হবে। রুট করলাম আর কিচ্ছু না। পরিষ্কার? তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের আলফা মাইনাস বিটা এর মান। এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কোশ্চেন ততক্ষণ তোমরা একটু নোট করে নাও। সহজ কোশ্চেন, একদম সহজ। এবিটি এর প্রশ্ন করছি সমাধান। দেখবে মনোযোগ সহকারে। কোন জায়গায় কোন প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। কমেন্ট বক্স তো খোলা রয়েছে।
চলে আসবে 238 নম্বর পেজে। 238 নম্বর পেজের ১ দাগের ২ দাগ। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:২৭/২৪ মানে এটাকে সমানুপাতিক চিহ্ন বলা হয়। 3/4 a হলে এর মান কত? যদি এইরকম সমানুপাতিক থাকে তাহলে আমি যেভাবে সহজে করি, এটা তো এমসিকিউ, তোমাকে তো অত দেখাতে হবে না। তুমি মনে রাখবে এইটা গুণ এইটা ইজ ইকুয়াল টু মাঝের দুটো সংখ্যার গুণফল। অর্থাৎ এ গুণ এ ইজ ইকুয়াল টু মাঝের দুটো সংখ্যা ২৭/৬৪ গুণ রয়েছে 3/4। একদম সহজ, এক লাইনে উত্তর হয়ে যাবে, এমসিকিউ তো। তাহলে এই জায়গায় বলতে পারি কি এ স্কোয়ার ২৭ এটা গুণ করলে পরে হয় ৮১ আর এই জায়গায় ৬৪ গুণ ৪ এইভাবেই রেখে দিই, অত গুণ করার টাইম আমার নেই। স্কোয়ার যদি ওইদিকে পাঠিয়ে দিই রুট হবে ৮১ রুট করলে হয় ৯, ৬৪ রুট করলে হয় ৮, ৪ এর রুট করলে হয় ২। তাহলে a ইজ ইকুয়াল টু হলো ৯/১৬। আনসার কোন জায়গায় আছে দেখো, এই যে ৯/১৬। পরিষ্কার? পরিষ্কার তো? তাহলে পরবর্তী কোশ্চেন কি রয়েছে একটু দেখে নিই। নেক্সট কোশ্চেন, ৩টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল ৬৪ হলে তাদের মধ্য সমানুপাতিটা কত? ভালো অঙ্ক দিয়েছে এটা। ৩টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল ৬৪ হলে তাদের মধ্য সমানুপাতিটা কত? দেখো ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর। তাহলে প্রথম সংখ্যা আমি x ধরলাম, দ্বিতীয় সংখ্যা তাহলে x প্লাস 1 আর তৃতীয় সংখ্যা তখন কি হবে? ৩টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা, তাই তো? আচ্ছা এইভাবে যাব না, তাহলে আমরা একটা অন্যভাবে যাব। ক্রমিক সমানুপাতি যেহেতু বলেছে, সেজন্য আমি এই জায়গায় একটা কাজ করছি। ধরি প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা, সেই প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হলো a। যেহেতু ক্রমিক সমানুপাতি রয়েছে তাহলে এর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করলে তবেই আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি কি দ্বিতীয় সংখ্যা। এই দ্বিতীয় সংখ্যা সেটা হলো a গুণ k। ক্লিয়ার? অর্থাৎ কে গুণ করে পরের সংখ্যাটা পেলাম। আর তৃতীয় সংখ্যা, এই তৃতীয় সংখ্যাটা আমি ধরলাম তার সঙ্গে আরো একটা কে গুণ করব, অর্থাৎ a ইনটু k স্কয়ার। এখন এই ৩ টে সংখ্যার গুণফল বলেছে ৬৪। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলতে পারি? a গুণ ak গুণ ak স্কয়ার ইজ ইকুয়াল টু 64। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি পড়ে রয়েছে? a কে, তার পড়ে রয়েছে হোল কিউব। এই যে a গুণ a গুণ a মানে ৩ টে, k গুণ k স্কয়ার মানে k কিউব। তাহলে এইদিকে পড়ে রয়েছে 64। তাহলে a কে কিউব, a তার কিউব, a কে তার কিউব, এটা ৬৪ মানে ৪ এর কিউব বলা যায়। দুই দিক থেকে কিউব তুলে দিলে a কে ইজ ইকুয়াল টু শুধুমাত্র ৪। তাহলে এই a টাই তো মধ্য সংখ্যা ছিল। সেটাই তো আমাদের জিজ্ঞাসা করেছে যে মধ্য সমানুপাতিটা কত? তাহলে অ্যান্সার কত হবে? ৪, একবারে বেরিয়ে গেল। ক্লিয়ার কথাটা? আমাদের জিজ্ঞাসা করেছিল মধ্য সমানুপাতিটা কত? তো মধ্য সমানুপাতি কত রয়েছে? ১ এ, সেটাই তো এই যে ডাইরেক্টলি বেরিয়ে গেল। ১ এর মান কত হলো? ৪। তাহলে ওটাই উত্তর হবে। পরিষ্কার তো? পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখো। নেক্সট কোশ্চেন, এই যে নেক্সট কোশ্চেন রয়েছে কি? নেক্সট কোশ্চেন বলেছে x ভেরিয়েশন z এবং y ভেরিয়েশন যদি z হয়, তাহলে x, y ভেরিয়েশনটাও z হবে। সত্য কি মিথ্যা আমরা একটু দেখি। x ভ্যারিয়েশন z, এখান থেকে x ইজ ইকুয়াল টু kz বলা যাবে। y ভ্যারিয়েশন z, এখান থেকে y ইজ ইকুয়াল টু lz বলা যাবে। তাহলে এই দুটো যদি গুণ করি x ইন্টু y, তাহলে এখানে পড়ে থাকে k ইন্টু z আর এখানে l ইন্টু z পড়ে থাকে। তাহলে x y, এই k আর l এরা ধ্রুবক সংখ্যা, উঠে গেলে কি হয়? z স্কয়ার। তাহলে অ্যান্সার হবে x y ভ্যারিয়েশন z স্কয়ার। তাহলে এইটাও মিথ্যা কথা বলেছে ওরা। সবই তো মিথ্যা হচ্ছে। কি ব্যাপার? সবই মিথ্যা হচ্ছে তো বেশিরভাগ। এটাও মিথ্যা কথা বলেছে কিন্তু ওরা। তাহলে এগিয়ে যাব পরবর্তী কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন, তোমরা ভিডিওটা পজ করে নেবে। যখন তোমাদের নোট করতে হবে ভিডিওটা স্টপ করে নিয়ে নোট করে নেবে। তারপর আবার শুরু করবে। আর বুঝতে অসুবিধা হলে আবার ব্যাকে চলে যাবে। ট্যাপ, ট্যাপ করবে, দেখবে পিছন দিকে পিছিয়ে যাচ্ছি। আর তখন আমার মতন একটা চেহারা দেখবে, আবার এটা রিপিট করে বলছি। বোঝা গেছে? ৪ দাগের ৩ দাগ বলেছে এত সমীকরণের একটি বীজ ২ হলে অপর বীজটি কত? এটা আমাদের জিজ্ঞাসা করেছে। এই অঙ্কটা অনেকে দেখি অনেকভাবে করে। কি করে? একটি বীজ ২ মানে x এর মান বসিয়ে দিলাম, b এর মান বের করলাম, তারপরে গিয়ে হাড্ডাবাড্ডা করে বের করলাম। অত দরকার নেই তো। এই জায়গায় ধরি অপর বীজ, একদম ডাইরেক্ট। ধরি অপর বীজ, অপর বীজ সেটা হলো আলফা। তাহলে বীজদ্বয়ের গুণফল, একটা বীজ ২ বলেছে আর একটা বীজ আলফা বলেছি আমি। বীজদ্বয়ের গুণফল মানে c/a, যেখানে c মানে হলো 6 আর বাই a মানে ১, নিচের ১ এর দরকার নেই।
তাহলে অপর বীজ আলফা ২ ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। এই যে শেষ অঙ্কটা। অপর বীজ কত পেলাম? ৩ পেলাম। এইটুকুই অঙ্ক। ২ লাইনের অঙ্ক। এটাকে বিশ্রী বড় করে কোনো লাভ নেই। ছোট করে ভাবতে শেখো, ছোট করে। সময় বাঁচাতে হবে তো পরীক্ষার হলে। তাহলে এই অঙ্কটা এখানেই কিন্তু শেষ। ক্লিয়ার? তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। বলেছে এত হলে এত এর মান নির্ণয় করো। এর মানটা কত হবে? তো দেখি অঙ্কটা। কি রয়েছে? 3x মাইনাস 5y আর নিচে রয়েছে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 1/2। এই জায়গায় দেখতে পাচ্ছি সব সেম সংখ্যা রয়েছে। যদি সেম সংখ্যা থাকে তাহলে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করি। 3x মাইনাস 5y যোগ ভাগ মানে উপরের রাশিমালা লিখলাম, তার সঙ্গে নিচের রাশিমালা আমি যোগ করব। এই যে নিচের রাশিমালা যোগ করলাম। বাই উপরের রাশিমালা এই যে লিখলাম, বিয়োগ নিচের রাশিমালা মানে 3x আর এই জায়গাও রয়েছে বিয়োগ 5y। ক্লিয়ার? এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। সেম ভাবে এই জায়গায় লিখছি 1 প্লাস 2 আর 1 মাইনাস 2। সাইডে অবশ্যই লিখে দিও কি যোগ ভাগ। যোগ ভাগ। ইংরেজিতে বলা হয় ডিভিডেন্ডো কম্পোনেন্ডো। বোঝা গেছে? যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। দেখো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 5y 5y ঘাতাংকু। 3x 3x ঘাতাংকু। 3x মানে কি পড়ে রইল? 6x। তাহলে এই যে 6x লিখলাম। মাইনাস 5y মাইনাস 10y লিখলাম। ডান দিকে রয়েছে উপরে 3 আর নিচে রয়েছে -1। ওকে? তাহলে বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যানসেল করে দিলাম। 3 দিয়ে যদি এটাকে কাটি 2 হয়। 2 দিয়ে যদি এটাকে কাটি 5 হয়। খুব সিম্পল ভাবে, সহজভাবে এবং ধীরে বলেছি। দরকার হলে আরেকবার রিভার্স করে তারপরে এটা দেখো। তাহলে পড়ে রয়েছে কি আমাদের কাছে? আমাদের কাছে পড়ে রয়েছে এই যে x বাই নিচে 5y ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখি। এই জায়গায় আমি নোটটা লিখবো নাকি পরের পেজে? এই যে পরের পেজেই লিখি। আর এই জায়গায় লেখা কোনো লাভ নেই। তাহলে আমি এই জায়গায় লিখছি কি? এই যে লিখছি যে ওই আগের কথাটা লিখে নিচ্ছি। x বাই 5y ইজ ইকুয়াল টু 1। তাহলে x বাই y ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু 5y পেলাম আমরা। x এর মান কত পেলাম? 5y। এখন ওরা একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা কি আমি একটু এই জায়গায় লিখে নিই। ওরা প্রশ্ন করেছে কি? ওরা প্রশ্ন করেছে তাহলে এই রাশিমালাটার মান নির্ণয় করো। 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y²। তাহলে আমি এটা একটু লিখে নিই। এই যে লিখছি 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y²। এটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো তো আমি এর মান যদি বের করি 3 ইনটু x এর স্কোয়ার করলে কত হয়? 25y² মাইনাস এখানে রয়েছে 5y² বাই 3 ইনটু x এর স্কোয়ার করলে কত হয়? 25y এর স্কোয়ার মাইনাস এখানে কত মাইনাস না এখানে প্লাস রয়েছে 5y²। এই যে লিখলাম 5y²। ৩ 25 কত হয়? ৭৫। ৭৫টা y² থেকে ৫টা y² যদি বিয়োগ করি সেটা হয় ৭০y² বাই ৭৫ y² সঙ্গে ৫টা y² যদি যোগ করি সেটা হয় ৮০y²। ক্লিয়ার? ২ জায়গার থেকে y² ক্যানসেল হয়ে গেল। ৭০/৮০ ১০ দিয়ে ভাগ করলে হয় ৭/৮। এটাই হলো অ্যান্সার। পরিষ্কার তো? এই হলো সেকেন্ড পেজ। প্রথম পেজ আমি আরেকবার দিচ্ছি দেখে নেবে। প্রথম পেজে কি রয়েছে? এই যে প্রথম পেজ। প্রথম পেজের এইটা বুঝিয়েছি সেখান থেকে এই যে সেকেন্ড পেজ এটা। তাহলে কি করব? পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেব। পরের কোয়েশ্চেন কি রয়েছে এখানে? এখানে পরের কোয়েশ্চেন পেজ নাম্বার ২৬৪। ২৬৪ নম্বর পেজ সবাই বের করে নাও। দ্রুত বের করে নাও ২৬৪ নম্বর পেজ। যেখানে ১ দাগের ২ দাগে বলেছে এই সমীকরণ দ্বয়ের গুণফল এই জায়গায় ভাষাটা ভুল আছে। এই সমীকরণের আচ্ছা এই তো বলে দিয়েছে। বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? তাহলে বীজদ্বয়ের গুণফল মানে আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে C/A। তাহলে সমীকরণটাকে রিরাইট করে নিই। এই জায়গায় কিন্তু সবাই একটা মিস্টেক করে ফেলে। কি মিস্টেক করে জানো? ওরা লিখে দেয় C/A মানে K/1। তাহলে K/1 এই জায়গায় লেখে (-2) সেখান থেকে K (-2) এটা হবে না ভাই। কারণ এই যে ডান দিকে ১০ রয়েছে, সেটা তো তোমার চোখে পড়তে হবে। তাহলে এক্সাক্টলি কি হবে সেটা আমি একটু দেখিয়ে নিই। এই যে এক্সাক্টলি কি হবে দেখো।
এই জায়গায় রয়েছে আমাদের এক্স এর স্কোয়ার মাইনাস 3x, আর এটা যদি এইদিকে নিয়ে আসি প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি কি এক্স এর স্কোয়ার, আচ্ছা একদম একবারেই লিখে দিই যে অতএব বীজদ্বয়ের গুণফল, একবারে লিখে দিই অতএব বীজ দয়ের বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল মানে কি? সি বাই এ। সি মানে কোনটা? এইটা। তাহলে এই যে রইল কে মাইনাস 10 বাই এ, এ মানে 1। এই বীজদ্বয়ের গুণফল কত বলেছে? -2, তাই আমি এটা -2 লিখে দিলাম। তাহলে কে -10 টা ওইদিকে পাঠিয়ে দিলাম। -2 প্লাস 10, তাহলে কে ইজ ইকুয়াল টু শুধুমাত্র 8। এটাই কিন্তু অ্যান্সার। 8 কোন জায়গায় রয়েছে? এই যে। পরিষ্কার হলো? পরিষ্কার তো? তাহলে আমি কি এগিয়ে যেতে পারি পরবর্তী কোশ্চেনের দিকে? পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু দেখে নেবে তাহলে। নেক্সট কোশ্চেন এবার। নেক্সট কোশ্চেন কি রয়েছে? এত এর অনুবন্ধী করণী। এর অনুবন্ধী করণী যদি আমাদের বের করতে হয়, আগে এটাকে একটা সুন্দর আকার দিই, তারপরে তার অনুবন্ধীটা বিচার করছি। তাহলে এই যে আমাদের রয়েছে 1/2 মাইনাস √3। তাহলে এটাকে এর অনুবন্ধী রাশিমালা দিয়ে উপরে গুণ করলাম। সেটা হলো 2 প্লাস √3। আর নিচে রয়েছে 2 মাইনাস √3। উপরে গুণ করেছি জন্য নিচেও আমি গুণ করলাম। করণী নিরসন করছি ভাই, আর কিচ্ছু না। তাহলে উপরে রয়েছে আমাদের কি? উপরে রয়েছে 2 প্লাস √3। আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা পড়ছে। সেটাকে কি লেখা যায়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার করলে হয় 4, আর √3 এর স্কোয়ার করলে হয় 3। তাহলে 4 মাইনাস 3 মানে 1। ও মরে গেল, ওর দরকার নেই। তাহলে পড়ে রইল কত? 2 প্লাস √3। তাহলে ওটাকে সুন্দর আকার দিলে এটা হয়। এখন প্রশ্নে জিজ্ঞাসা করেছে এটার অনুবন্ধী রাশিমালা কত? তাহলে আমরা লিখছি যে অতএব এর অনুবন্ধী, যেহেতু এটা এমসিকিউ বা শূন্যস্থান, অত তো লেখার দরকার হয় না। তাহলে তীর দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এর অনুবন্ধী রাশিমালা মানে করণীর আগের চিহ্নটা বদলাতে হবে। তাহলে এই যে 2 মাইনাস √3, এটাই হলো উত্তর। শূন্যস্থানে ওই জায়গাটা বসবে। পরিষ্কার? ক্লিয়ার হলো তো? তাহলে এগিয়ে যাবো সামনের দিকে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে আমরা একটু দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখো এবার। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের ৩ দাগ। বলেছে a is to c স্কয়ার, ab is to c স্কয়ার, bc is to a স্কয়ার, ca is to b স্কয়ার এর যৌগিক অনুপাত হলো 1:1। যৌগিক অনুপাতটা কিভাবে করতে হয়? যৌগিক অনুপাত মানে প্রথম সংখ্যা গুণ প্রথম সংখ্যা গুণ প্রথম সংখ্যা is to দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। তাহলে এই যে প্রথম সংখ্যা রয়েছে ab, তার সঙ্গে গুণ করছি এটার প্রথম সংখ্যা রয়েছে bc, এটার প্রথম সংখ্যা রয়েছে ca, ইস টু দ্বিতীয় সংখ্যা রয়েছে কত? সি স্কোয়ার গুণ দ্বিতীয় সংখ্যা রয়েছে এ স্কোয়ার গুণ দ্বিতীয় সংখ্যা রয়েছে বি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এই জায়গা রয়েছে এ দুইখানা রয়েছে। ও আচ্ছা, এটা পড়েনি, এ জায়গা সি এ ছিল। ঠিক আছে, সি এ ছিল, এটা পড়েনি। তাহলে এ রয়েছে দুটো মানে এ স্কোয়ার, বি রয়েছে দুটো মানে বি স্কোয়ার, সি রয়েছে দুটো মানে সি স্কোয়ার। তাহলে এই জায়গাও রয়েছে দেখো সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, সব কেটে যায়, কেটে গেলে পড়ে থাকে কত? 1:1। অনেকক্ষণ পর একটা অঙ্ক সত্য বলেছে ওরা, অনেকক্ষণ পর। তাহলে এটা সত্য কথা বলেছে ওরা। দেখেছো? কিছু, কিছু মানুষ যখন মিথ্যে কথা বলে মাঝে পথে সে এসে সত্য কথা বলতেও পারে। কিন্তু যে সবসময় মিথ্যা কথা বলে সে সত্য বললেও তার সত্যটা সত্য হিসেবে গণ্য হয় না। এটাকে মিথ্যে বলেই ধরে নেওয়া হয়। তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? x² প্লাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত হবে? এই অঙ্ক একটা করলাম না? একটু আগে করেছিলাম তো। আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল কি হয়? বীজদ্বয়ের যোগফল মানে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি করলে -8/a, এ মানে হচ্ছে 1। বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। বীজদ্বয়ের গুণফল করলে পারে সেটা কত হবে? সি/এ মানে 15/1। নিচের আকার লিখছি না। আমাকে জিজ্ঞাসা করেছে আলফা মাইনাস বিটা। তাহলে আমি এই জায়গায় লিখছি আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার। হোল স্কয়ার করলে -8, তার স্কয়ার করলে হয় 64। এ প্লাস বি তার হোল স্কয়ারকে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, 4ab এই জায়গায় রইল 64। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার 4ab পড়ে রয়েছে। 4ab যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 64 মাইনাস 4 আলফা বিটা। 64 পড়ে রইল মাইনাস 4 আলফা বিটা। 4 আলফা বিটা, আলফা বিটা কই? 15।
তাহলে ৪ ১৫ আলফা বিটার মান ১৫, ৪ তার সঙ্গে গুণ রয়েছে। ৪ ১৫ কত হয়? ৬০। ৬৪ থেকে ৬০ বিয়োগ হলে শুধুমাত্র ৪ হয়। তাহলে এই স্কোয়ার ওইদিকে গেলে কি হবে? রুট হবে। তাহলে আলফা মাইনাস বিটা রুট করলে হবে ২। ৪ এর রুট হয় ২। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার ৪ দাগের ৩ দাগ। পরিষ্কার তো? তাহলে সামনের দিকে যেতে পারি। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে? আজকে কিন্তু মহা ম্যারাথন ক্লাস চলছে। আমি বলেছি ১০ টা স্কুল করাবো মানে ১০ টা স্কুল করাবোই। বোঝা গেছে? পরবর্তী যে সেশন হবে সেখানেও ১০ টা স্কুল আমি করাবো বীজগণিতের। তো আমরা যদি এবিটিএ থেকে ২০ টা স্কুল করে ফেলতে পারি তাহলে আর কি দরকার আছে? সব কোয়েশ্চেনই আমাদের তখন চেনা হয়ে যাবে। এগিয়ে যাব পরবর্তী কোয়েশ্চেনের দিকে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে এই জায়গা ৪ দাগে কি বলেছে? এইটা 0 হলে পরে 1/x + 1/y + 1/z এর মান কত হবে? ভালো অঙ্ক কিন্তু এটা। খুবই ভালো অঙ্ক। মন দিয়ে দেখবে আমি কিভাবে লিখছি। খুব ভালো অঙ্ক। দেখো এই যে রইল আমাদের 6 - 8x বাই নিচে রয়েছে x প্লাস 6 - 8y বাই নিচে রয়েছে y প্লাস এখানে রয়েছে 6 - 8z বাই নিচে রয়েছে z। এটা ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এখানে আমরা কিন্তু ইউজ করব। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে ভাগ করে দেওয়া। এটাকে লিখতে পারি কি 6/x মাইনাস 8x/x। সেম ভাবে 6/y মাইনাস 8y/y। সেম ভাবে 6/z মাইনাস 8z/z ইজ ইকুয়াল টু 0 রয়েছে। দেখো এই x কেটে গেল, y কেটে গেল, আর এই জায়গায় z কেটে গেল। তাহলে আমি বলতে পারি 6/x প্লাস 6/y। রুকো রুকো রুকো, লিখবো এটা পরে লিখবো। আর এই জায়গায় রয়েছে কি 6/z। ৮ মাইনাস এখানে একটা রয়েছে, মাইনাস এখানে একটা রয়েছে, মাইনাস এখানে একটা রয়েছে। -৮ -৮ -১৬ মাইনাস তার সঙ্গে আরো ৮ দিলে -২৪। সেই -২৪ কে একবারে ছুড়ে দাও ওইদিকে, তাহলে সেটা হয়ে যায় +২৪। উপর লাইন থেকে ৬ কমন নিয়ে নেওয়া যায়। তাহলে কমন নিয়ে নাও, বসে আছো কেন? ৬ কমন নিলে 1/x প্লাস 1/y প্লাস 1/z আর ডান দিকে পড়ে রয়েছে শুধুমাত্র ২৪। ৬ যদি ওইদিকে ভাগ করে দিই তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z, তাহলে এটা হয় শুধুমাত্র ৪। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখেছো? ওটাই তো জিজ্ঞাসা করেছিল 1/x প্লাস 1/y প্লাস 1/z কত হবে? সিম্পল ভাবে করে দিলাম ভাই। তাহলে এগিয়ে যেতে পারি সামনের দিকে। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের নেক্সট স্কুল বোধহয় এবার রয়েছে। নেক্সট স্কুল এটা আর পেজ নাম্বার দিতে ভুলে গেছি, ৩০৯ হবে সম্ভবত এটা। দেখে নেবে একটু ৩০৯ নম্বর পেজ যেটা রয়েছে বের করে নেবে। কি রয়েছে? যদি x বাস্তব চল হয় এবং a গ্রেটার দ্যান 0 হয় তাহলে ax² প্লাস bx প্লাস c এর সর্বনিম্ন মান কত হতে পারে? x বাস্তব চল এবং a ও গ্রেটার দ্যান 0 বলে দেওয়া আছে। তাহলে এর সর্বনিম্ন ভ্যালুটা কত হতে পারে? মজার প্রশ্ন এবং একটা বুদ্ধির প্রশ্নও কিন্তু এটা দিয়েছে। দেখো তাহলে এটাকে আমি কিভাবে করছি একটু ফলো করবে কিন্তু। ax² প্লাস bx প্লাস c এই রাশিমালাটাকে আমি করব হোল স্কয়ার। একটা বর্গ সংখ্যাতে রূপান্তরিত করব। তাহলে একটা সুবিধা হবে। দেখো এখান থেকে a কমন নিয়ে নিলাম। x² প্লাস b/a x পড়ে রইল প্লাস c/a পড়ে রইল। পরিষ্কার? তাহলে এখন যদি আমি এইটাকে এইভাবে করি, a সামনে রইল আর এটাকে লিখছি x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু b/a। এই আগের রাশিমালাটা বানানোর জন্য নিচে একটা ২ দরকার হবে। দেখো ২ ২ কাটলে তবেই ওটা তৈরি হবে। তাহলে a² প্লাস 2ab এরপরে হওয়া উচিত ছিল কি b² মানে এই যে এইটার এই জিনিসটা হওয়া উচিত ছিল। প্রশ্নে আগের থেকেই c/a বলে দেওয়া ছিল। এই রাশিমালাটা তুমি অতিরিক্ত নিয়েছো, তাই সেটা আমি এই জায়গা বিয়োগ করে দিলাম। দেখো তাহলে এইটুকুকে আমরা বলতে পারি a এই জায়গা পড়ে রয়েছে x প্লাস b/2a। x প্লাস b/2a নিচে পড়ে রয়েছে তার হোল স্কয়ার। এই জায়গার এইটুকু পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইটুকু পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইটাকে আমি লসাগু করছি। লসাগু করলে নিচে হবে 4a² লসাগু। তাহলে উপরে হবে কি 4a আর এই জায়গা 4a ইন্টু c হবে। 4a ইন্টু c আর মাইনাস রয়েছে আমাদের b²। পরিষ্কার হলো? তাহলে এখন যদি আমরা এইটাকে দেখার চেষ্টা করি এটা একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যার আমাদের জিজ্ঞাসা করেছে সর্বনিম্ন মান। বর্গ সংখ্যার সর্বনিম্ন মান 0 হতে পারে। তাহলে এটা যদি 0 হয়ে যায়, আমাদের সর্বনিম্ন মান বলেছে জন্য আমি এটাকে 0 ধরে এগোচ্ছি। সর্বনিম্ন মান এর 0 হতে পারে, তার ওইদিকে যেতে পারে না। তাহলে এটা যদি 0 হয়ে যায় এখানে পড়ে রয়েছে a।
আর ওই জায়গায় পড়ে রয়েছে কি 4ac মাইনাস বি স্কোয়ার বাই এখানে রয়েছে 4a 4a স্কোয়ার। একটা এ কেটে দিলাম। তাহলে পড়ে রইল আমাদের কি, এটাকে ওর মতো করে যদি আমাদের সাজাতে হয় তাহলে একটা মাইনাস কমন নিতে হবে দেখা যাচ্ছে। তাহলে মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই নিচে পড়ে রয়েছে শুধুমাত্র 4a। এটাই হলো সর্বনিম্ন মান। সেটা কোনটার সঙ্গে মিলছে? সেটা কিন্তু ডি দাগের সঙ্গে মিলছে। ক্লিয়ার? ডি দাগ তো? হ্যাঁ, ডি দাগের সঙ্গেই মিলছে। তাহলে এই ছিল কিন্তু আমাদের ১ দাগের ২ নম্বর কোশ্চেনটি। এগিয়ে যেতে পারি সামনের দিকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখব। এবার ২ দাগের প্রশ্নটা দেখে নেব এবার। ২ দাগের প্রশ্ন কি বলেছে? ax² + bx + c সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c র মান কত? আজকে এই অঙ্ক কিন্তু করিয়েছি। সুতরাং এটাকে হোমওয়ার্ক দেওয়া যেতে পারে। দুবার করিয়েছি এই অঙ্কটা, দুবার। পরিষ্কার তো? এগিয়ে যাই পরবর্তী প্রশ্নের দিকে। ৩ দাগে কি প্রশ্ন রয়েছে আমি একটু দেখে নেব। x ভেরিয়েশন অন বাই y ভেরিয়েশন অন বাই x হলে পরে y বাই x অশূন্য ধ্রুবক হবে। সত্য না মিথ্যা আমরা একটু দেখি। y ভেরিয়েশন অন বাই x। তাহলে ভেরিয়েশন তুলে দিলে একটা k হয়, নিচে রয়েছে x। কোনাকুনি গুণ করলে xy = k। তাহলে গুণফল কিন্তু ধ্রুবক হয়েছে। ওরা বলেছে ভাগফল ধ্রুবক। তাহলে আবার ওরা কিন্তু মিথ্যাবাদী হয়ে গেছে। মিথ্যা কথা বলছে। পরিষ্কার? তাহলে এগিয়ে যেতে পারি তো আমরা সামনের দিকে? পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখে নেব। পরবর্তী প্রশ্ন ৪ দাগের প্রশ্ন দেখো। এই অঙ্কটা করেছি, আজকেই করেছি এই অঙ্কটা। এটা আবার নিজে করে নাও। আজকেই করেছি এটা হোমওয়ার্ক। রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। ক্লিয়ার? ৪ দাগের ৪ নম্বর কোশ্চেনটা দেখে নেব তাহলে। দেখো ৪ দাগের ৪ নম্বর কোশ্চেন কি বলেছে? একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর ৯/২০ হলে সমীকরণটা লেখো। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ বলেছে, ঠিক আছে? ধরি ভগ্নাংশটি এক্স। তাহলে ভাবো তো প্রকৃত ভগ্নাংশ কেমন হয় দেখতে? প্রকৃত ভগ্নাংশ ২/৩ এইরকম। এর অনন্যক মানে এর উল্টো সেটা হয়ে যায় ৩/২। তাহলে এই জায়গায় লিখছি অনন্যকটি। অনন্যক, অনন্যক, তাই তো? নয় যোগফলা আর অনন্যকটি সেটা কত হবে 1/x। এইবার ভালো করে বুঝতে হবে এই জায়গায় লজিক, এই জায়গায় মিস্টেক হয়ে যায় অনেক স্টুডেন্টের। প্রকৃত ভগ্নাংশ সেটাকে উল্টে দিলে হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের মান ১ এর থেকে বড় হয়। তার মানে এই বেচারা বড় আর এটা কিন্তু ছোট। তাহলে বড়র থেকে ছোট বিয়োগ করলে তবেই কিন্তু এই রাশিমালাটা পাওয়া যাবে। তাই জন্য আমি এই জায়গায় লিখছি যে অতএব 1/x - x 1/x টা কেন আগে লিখলাম বুঝতে পেরেছো? এটা কিন্তু বড়। তাহলে 1/x - x এটা মানে হলো 9/20। তাহলে এই জায়গায় লসাগু করলে x লসাগু হয়, 1 - x² হয় = 9/20 হয়। তাহলে আমি লিখতে পারি কোনাকুনি গুণ করলে 20 - 20x² = 9x। সব যদি একদিকে নিয়ে আসি -20x² -9x আর এই জায়গায় রয়েছে +20 = 0। সুন্দর করে সবার থেকে যদি -1 তাড়িয়ে দিই তাহলে 20x² +9x -20 = 0। তাহলে এই হলো আমাদের অ্যান্সার ১৪ দাগের ৪ দাগ। পরিষ্কার তো? পরিষ্কার হলো তো? তাহলে আজকে যতগুলো কোশ্চেন ছিল প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি সমাধান করেছি আমাদের ১০ নম্বর স্কুল পর্যন্ত। একদম ১০ নম্বর স্কুল পর্যন্ত প্রত্যেকটা সমাধান করানো হয়ে গেছে। আর কিন্তু কোনো প্রশ্ন নেই। নোট যা রয়েছে নোটগুলো লিখে নেবে। এই নোটটা প্রয়োজনে আমি আমাদের WhatsApp এ পাঠিয়ে দেব। WhatsApp লিঙ্কটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা যেখানে চলছে না? নিচের 3 ডটে ক্লিক করো, দেখো পুরো ভিডিওর ডেসক্রিপশনটা খুলে যাবে। সেখানে WhatsApp গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে। সেই চ্যানেলগুলোতে তোমরা যুক্ত হয়ে যাবে। WhatsApp চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে এগুলো সব পেয়ে যাবে। এই যা, যা করেছি বোর্ডে সমস্ত হোমওয়ার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমি যেটা পড়েছি সেটা আরেকবার বলি। কি পড়েছি আমরা? আমরা পড়েছি আমাদের এবিটিএ টেস্ট পেপার ২০২৫-২৬ এর বীজগণিতের সমাধানের পার্ট 1, যেখানে আমি কিন্তু ১০ টি স্কুল নিয়ে আলোচনা করেছি। পরবর্তী স্কুলের সমাধান পাওয়ার জন্য কি করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী স্কুলের সমাধানগুলো তোমরা পেতে পারো এবং টোটাল টেস্ট পেপার যা রয়েছে তারও সমাধান তোমরা পেতে পারো। ওকে? ক্লাসটা ভালো করে করবে, রিভিশন করবে। রিভিশন ছাড়া এখন কিন্তু আর কোনো উপায় নেই। আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। চলো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।